আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি হচ্ছে রাজেশ কুমার দাস। আমি বর্তমানে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে এই অ্যাপ্লিকেশন ডেভেলপার উইথ পাইথন লেভেল 4 এই কোর্সটির হচ্ছে লিড ট্রেনার। আর হচ্ছে আমি এনএসডি এর হচ্ছে একটা সার্টিফাইড ট্রেনার এবং অ্যাসেসর। এটাই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। আচ্ছা, সুন্দর। আপনি তাহলে তো অনেক বিষয় আপনি জানেন, অনেক ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এরপরে নাদিয়া। থ্যাংক ইউ স্যার। জি, নাদিয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নাদিয়া, ঢাকা মহিলা পলিটেকনিক থেকে ইসিসি তে ইন্টার্নি করতেছিলাম। আচ্ছা আচ্ছা, ওয়েব ডিজাইনের স্যার। ডিজাইনের। আচ্ছা, তাহলে তো ভালো আছে এই রিলেটেড কাজের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমি আসছি শান্তামণি। শান্তামণি কি শুনতে পাচ্ছেন? শান্তামণিকে আমরা শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। মোর্শেদুল আজিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার নাম হচ্ছে মোর্শেদুল আজিজ। আমি হচ্ছে স্যার 2019-এ হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বিআইটিএম থেকে 3 মাসের হচ্ছে একটা কোর্স করি লারাভেলের উপরে। আর তার আগে হচ্ছে একটা সফটওয়্যার ফার্মে ছিলাম এজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার, বাট আমাদের এখানে হচ্ছে স্যার ডটনেট ফ্রেমওয়ার্কের উপরে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হতো। ভালো ভালো। তো 19-এর পরে করোনা পরে অ্যাকচুয়ালি স্যার জব টব আর করা হয়নি, তো বিজনেস করতেছিলাম, সেই কারণে মানে আমার বেশ কিছু আপডেট আমার মিসিং আছে। আমি কাজ করছিলাম হচ্ছে 5.6-এ লারাভেলের উপরে। আচ্ছা, তো সেই কারণে হচ্ছে আমি বেসিক্যালি আবার এই জিনিসটা একটু কন্টিনিউ করতে স্টার্ট চাইতেছিলাম। করছি। ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা কথা বলতে শুনতে যাচ্ছি মুসাব্বির। মুসাব্বির হোসেন মানে। মুসাব্বির কি শুনতে পাচ্ছেন? মুসাব্বির কি আমাকে শুনতে পাচ্ছেন? হয়তো মাইক্রোফোন কানেক্টেড নাও থাকতে পারে নাকি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ঢাকা সিপিআই ম্যানেজমেন্ট টেকনোলজিতে পড়াশোনা করি 4th সেমিস্টারে। পাশাপাশি আপনার প্রতিষ্ঠান আইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটে শর্ট কোর্স করছে ওয়েব ডেভেলপমেন্টের উপর। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, নাসরিন আক্তার। জি, নাসরিন আক্তার কি শুনতে পাচ্ছেন? নাসরিন আক্তার কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলতে হবে। আনমিউট করে কথা বললে শোনা যাবে। আচ্ছা, আমরা একটু নেক্সট যাই। শান্তামণি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপে প্রতিদিন ছিলাম, তাই আমি ফোনে আবার লগ ইন করছি। ওকে, ফাইন। স্যার আমার নাম শান্তামণি, আমি ডিপ্লোমা শেষ করছি গত 2 বছরের প্রথম দিকে। আচ্ছা ওয়েব ডেভেলপমেন্টে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। এমনিতে হচ্ছে ইন্টার্ন করছি পাইথন জ্যাঙ্গো নিয়ে। আচ্ছা, গুড, ভালো ভালো অভিজ্ঞতা আছে। আচ্ছা, এরপরে ধরেন তারেকুর রহমান আছেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে স্যার মোহাম্মদ তারেকুর রহমান। আমি সরকারি বাংলা কলেজে অনার্স চতুর্থ বর্ষে ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট। আমি 2020 সাল থেকে মোটামুটি ওই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে 6 মাসের একটা ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে কোর্স করছিলাম। বর্তমানে কিছু ই কমার্স বিজনেস আছে, সেগুলো নিয়ে একটু বিজনেস করতেছি। তারপর হচ্ছে বিভিন্ন আইটি ফার্মে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতেছি। ওকে, থ্যাংক ইউ, ভালো। এরপরে আমরা নাফিস ইমতিয়াজ।
আপনার সঙ্গে একটু কথা বলি। নাফিজ ইমতিয়াজ আছেন? নাফিজ ইমতিয়াজ কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি তো শুনতে পাচ্ছেন না। নাফিজ ইমতিয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেট চলে গেছিল তো হ্যাঁ, আবার বুঝতে জয়েন করতে পেরেছি। দিয়েছি। থ্যাংক ইউ। যে একটু পরিচয় দেন। আমি নাফিজ ইমতিয়াজ, বর্তমানে হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি তে লাস্ট সেমিস্টারে আছি। আমার বাসা হচ্ছে টঙ্গী গাজীপুরে। ওকে, ফাইন। এরপর আমরা আসি মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ আল ফরহাদ। আমি 2024 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। আর কি আপনাদের প্রতিষ্ঠানে আমি হচ্ছে ডিপ্লোমার পরে ইন্টার্নটা করেছিলাম পাইথন ডেভেলপমেন্টে, এই আর কি। আর বর্তমানে আমি হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। ওকে, থ্যাংক ইউ। রায়হান আক্কাস। রায়হান আক্কাস কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলুন। জি ভাই, শোনা যাচ্ছে। একটু পরিচয় দেন। আমি ভাই রায়হান হাবিব আকাশ, আমি ডেপুটি টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তেছি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, শোনা যায় ভাই আমার হ্যাঁ কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। ভাই আমার একটু মোবাইল আমি ইউজ করতেছি, তো আমার একটু সাউন্ড একটু আস্তে আস্তে আসতেছে আপনাদের। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, শুনতে পেরেছি আমি। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা। আর এস হৃদয় হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি, আছি আলহামদুলিল্লাহ। একটু পরিচয় দিতে পারেন? স্যার আমি হচ্ছে মোহাম্মদ হৃদয় হোসেন, প্রিন্স পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করছি। আপনাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ চলছে আমার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সামিয়া ইসলাম কেয়া। সামিয়া কি শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা আনমিউট করে কথা বললে ভালো হবে। আচ্ছা, এরপরে হলো সৌরভ সরকার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি সিএমএস বেসড যে সাইটগুলো আছে, ওয়ার্ডপ্রেস, উইক্স, এসবের মাধ্যমে হচ্ছে সাইট তৈরি করতেছি। আর এছাড়া একটা ই কমার্স সাইট এবং বিভিন্ন সাইটের কাজ করেছি। এছাড়া কোডিং এর দিক থেকে HTML CSS এর উপর বেসিকের উপর একটা ধারণা আছে। গুড, এই পর্যন্ত স্যার। ওকে, থ্যাংক ইউ। তো মানে কেউ কি বাদ গেছেন, আমরা পরিচয় দিতে পারেন নাই, তারা মাইক্রোফোন অন করে একটু পরিচয় দিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আমার পরিচয় দিতে পারিনি এখনো। আমি মোহাম্মদ সজীব আহমেদ। আমার এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট জার্নি শুরু হয়েছে 2019 সাল থেকে। আমি বেসিক্যালি ক্রিয়েটিভ আইটির কোর্স প্লাস হচ্ছে ইউডেমি এবং কোর্সেরার কোর্স দেখে আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট অ্যান্ড PHP এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমি মোটামুটি ভাবে ওয়েবসাইট স্ট্রাকচার বিল্ড আপ করি। এবং আমি বিগত হারপার প্রজেক্টে ছিলাম 1 বছরের মতো। দেন তারপরে আমি ই-লার্নিং এন্ড আর্নিং এ অ্যাজ আ ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপার এন্ড ডিজিটাল মার্কেটিং হিসেবে আছি। গুড, অনেক এক্সপেরিয়েন্স। আমার মনে হয় আপনাদের অনেক এক্সপেরিয়েন্সড আছেন। আপনারা কিন্তু শেয়ার করবেন কিছু কিছু বিষয়, তাহলে হবে কি সবাই একটু এই ব্যাপারে আরো নলেজেবল হবে, তাহলে আমাদের কোর্সের সাকসেসনেসটা অনেক বেশি হয়ে যাবে আশা করি। তো আমি শুরুতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। আমরা যেটুকু পরিচিত হয়েছে বুঝতে পেরেছি, এটা কিন্তু আমি একেবারে আপনাকে এটুকু কনফার্মেশন দিতে পারি যে এই জায়গায় কম্পিটেন্ট হওয়ার জন্য মেইনলি দুটো অংশের কথা আগে বলবো। একটা যেমন নলেজের ব্যাপার, এটা একটা রিটেন টেস্টের মাধ্যমে হয়।
এই নলেজ টেস্টটাই যদি সাকসেস হতে পারা যায় তাহলে বাকিটা আপনাকে অ্যাসিওর করতে পারি যে স্কিল এবং বাকি যে অংশটুকু যে ওরাল, এটা নিয়ে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এইটা যেহেতু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লেভেল 3, সুতরাং এই অকুপেশনের লেভেল 3টা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইটের কাজ করার বিষয়টাই আসবে, অর্থাৎ এইখানে যেটা নিয়ে কাজ করবে সেটা হলো HTML, CSS এবং তার কিছু ফ্রেমওয়ার্ক হতে পারে, বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড, যেটাই হোক, আর তার সঙ্গে জাভা স্ক্রিপ্টের অল্প কিছু কাজ। তো এটা আমি দেখেছি যে এটার যে ডেমনস্ট্রেশনটা, যে কাজগুলো করতে বলে, সেইটা কাজ করার মতন অসুবিধা কারো থাকার কথা না। এখানে প্রত্যেকে এর চেয়ে অনেক অনেক বেশি নলেজেবল, তারা অনেকে এই PHP জানেন, অর্থাৎ ব্যাকএন্ডের কাজও জানেন। তো সুতরাং আশা করছি যে অনেক ভালো পারফরমেন্স আমরা আপনাদের কাছ থেকে পাবো। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এইটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যারা সার্টিফিকেশন দেয় তাদের কিছু টেকনিক আছে, তারা কিন্তু চায় যে কোন লেভেলে তাদের কম্পিটেন্সি জাজ করবে। কম্পিটেন্সি জাজ করার ক্ষেত্রে যে কনসেপশনটা, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সেই লাইনে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। তো আমরা সেই জন্য দেখব যে কি কি আছে কোর্সে, কি কি আছে, কি তারা চায়। প্রথম কথা বলি যে এই যে নামটা আমরা বললাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটাকে আমরা বলছি একটা অকুপেশন। যখনই আমরা একটা অকুপেশন বা পেশার কথা বলছি, তো সেই পেশায় কিন্তু আমাদের দেশে একটা সার্টিফিকেশন দেওয়ার ব্যবস্থা আছে। কিরকম? এই স্কিলটার উপরে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত 6টা লেভেল নির্ধারণ করে দিয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি যে এই প্রত্যেকটা অকুপেশনের উপরে কিন্তু আপনাকে 6টা লেভেলে মূল্যায়ন করা হয় এবং সার্টিফিকেশন প্রদান করে। কারা করে? এখন এই মুহূর্তে সাধারণত NSDA করছে, আগে BTBও করতো, বাট এখন স্কিলটা মূলত NSDA দেখে। NSDA এর ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা মূলত প্রাইম মিনিস্টারের দপ্তরের একটা অংশ এবং এখান থেকেই এই কোর্সটা পরিচালিত হয় এবং সার্টিফিকেশনটা দেওয়া হয়। তাহলে আমরা এটুকু বুঝাইতে পেরেছি যে প্রত্যেকটা অকুপেশনের উপর কিন্তু 6টা লেভেল, হ্যাঁ, প্রত্যেকটা স্কিলের উপরে কয়টা লেভেল? 6টা লেভেল আছে। তার মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে লেভেল 3। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে কি 1, 2 বাদ গেল কেন? বাদ যায় না, আসলে স্টার্টিংটাই এমন ভাবে ধরেছে যে এই 3 বলতে এর মধ্যে 1, 2 ইমপ্লাইড আছে, মানে 1, 2 কাজটাও এর মধ্যে আছে। অর্থাৎ যেমন ধরেন কথার কথায় HTML-টা জানলে ধরে নিচ্ছি যে শুধু HTML দিয়ে যদি একটা ওয়েবসাইট কেউ করার ক্যাপাসিটি রাখে, তাহলে যদি সেইটুকের জন্য যদি তাকে ধরা হয় যে স্কিল লেভেল 1, তাহলে CSS এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কাজ করতে পারলে ধরেন 2 কাজটা ওর মধ্যে চলে আসছে, আর জাভা স্ক্রিপ্ট সংযুক্ত করে কাজ করতে পারলে এটাকে লেভেল 3 হিসেবে ট্রিট করতেছে। তার মানে আপনি লেভেল 3 পাইলে এরপরে কিন্তু লেভেল 4, 5, 6 আরো সামনে 3টা আছে। যা হোক, সেটা সামনের কথা পরে দেখব। 3 না করে না চাইলে এখন আর 4, 5 করার স্কোপ ডাইরেক্ট হওয়ার কথা না, বা হবে না। তো 3 কমপ্লিট করতে পারলে তারপর আপনি সামনের দিকে আগাতে পারবেন। এবার আসি, এই যে অকুপেশনের কথা আমি বললাম, তাহলে এই অকুপেশন থেকে আপনাকে আরেকটু ব্যাকে নিতে চাই। অর্থাৎ আমাদের দেশে মোট, মানে আপনাকে কেউ বলতে পারবেন, এটা হয়তো কেউ বলতে পারবেন, আমি জানি NSD এর সঙ্গে রিলেটেড আছেন, আমি একটা টার্ম বলি যে কর্মক্ষেত্র বলতে কি বুঝি, এইটা বলতে পারবেন কেউ? আচ্ছা স্যার, এখানে একটু রিপিট করবেন কোশ্চেনটা। জি, প্রশ্নটা হচ্ছে কর্মক্ষেত্র বলতে কি বুঝি? কর্মক্ষেত্র, ওয়ার্ক প্লেস, ইংরেজিতে ওয়ার্ক প্লেস। আচ্ছা, লাইক এটা হচ্ছে আমরা যে প্র্যাকটিক্যাল কাজ করি, এটাই তো অ্যাকচুয়ালি। গুড, একটা ভালো কথাই আপনি বলেছেন। অন্য কেউ বলবেন কিছু? স্যার, আমরা যে কোনো কাজে যখন নিয়োজিত থাকি তখন তাকে কর্মক্ষেত্র বলে। গুড, এটা অনেক সুন্দর কথা বলেছেন। অর্থাৎ, জি স্যার, আর কেউ কিছু বলবেন? যেখানে কাজ করে মানুষ জীবিকা নির্বাহ করে সেটাই কর্ম। গুড, আরো সুন্দর হয়েছে, আরো সুন্দর হয়েছে। অর্থাৎ আমাদের দেশে
হ্যাঁ, বহু কর্মক্ষেত্র আছে, বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে এবং সেখান থেকে সে উপার্জন করে, অর্থাৎ ওনার জীবিকা নির্বাহ হয়ে থাকে। হ্যাঁ, এবং ওই আপনাদের দ্বারা কাজ করার মাধ্যমে কিন্তু বহু টাকা পয়সা উপার্জন করে ওই কোম্পানি, এবং সেই কোম্পানি তার খরচ মিটায় থাকে। যেমন একটা ধরি যে একটা সফটওয়্যার কোম্পানিতে অনেক মানুষ কাজ করেন, বিভিন্ন অকুপেশন হয়তো আছে, কেউ হয়তো এইরকম ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজ করে, কেউ হয়তো আরো অন্য কাজও করে। হ্যাঁ, আমরা সেটা বাদ দিই, খালি একটু ছোট্ট একটা অকুপেশন দিয়ে বলার চেষ্টা করছি। তো ওই কাজটা করার মাধ্যমে সে কি করে, উনি সফটওয়্যার তৈরি করে বাজারে দেশে বিদেশে বিক্রি করে টাকা উপার্জন করে। তাহলে এখন এই কাজের সঙ্গে যুক্ত যারা আছেন প্রত্যেকে কিন্তু এই বেতন পান এইটার থেকে, তার মানে ওর উপার্জিত অর্থ দিয়ে ওই অফিস মেইনটেইন করে এবং আপনাদেরকে স্যালারি দেয়, নিজেও লাভবান হন। তো যেই জায়গায় যে মানে ক্ষেত্রে কাজ করে অর্থ উপার্জন করে এবং সেই উপার্জিত অর্থ দ্বারা যদি ওই প্রতিষ্ঠান পরিচালিত হয় তাহলে সেটা কর্মক্ষেত্র। তা আমাদের দেশে এইরকম বড় বড় কর্মক্ষেত্র অনেক আছে, যেমন আপনি বলতে পারেন টেক্সটাইলের ক্ষেত্রে আছে, গার্মেন্টস এর ক্ষেত্রে আছে, ট্রান্সপোর্টের ক্ষেত্রে আছে, লেদারের ক্ষেত্রে আছে। আপনারা এরকম বহু আরো অনেক ফেশিয়াল ছোট ছোট কর্মক্ষেত্রও আছে, যেখানে ধরেন ফুড অ্যান্ড বেভারেজের বিষয় আছে, হ্যাঁ, ফেশিয়ালের বিষয় আছে। ওগুলোকে আবার যেগুলো ছোট ছোট আছে সেইগুলো সবগুলোকে মিলে ইনফর্মাল সেক্টর বলে। অর্থাৎ আপনাদের কর্মক্ষেত্রগুলোকে যদি বলেন এই কর্মক্ষেত্র যেই সব জায়গায় নিয়োজিত সেইগুলোকে যদি আমরা সেক্টর হিসেবে বলি, ওয়াইডার রেঞ্জে বলি, তাহলে আমাদের দেশে প্রায় 14টা সেক্টর আছে। কয়টা সেক্টর? 14টা। এই 14টা সেক্টরের মধ্যে যেমন আপনাকে বললাম ট্রান্সপোর্ট একটা সেক্টর, যেমন আপনাকে বললাম আইসিটি একটা সেক্টর, যেমন আপনাকে বললাম লেদার একটা সেক্টর, এরকম বড় বড় সেক্টর আছে, গার্মেন্টস একটা সেক্টর। সো এই আইসিটি সেক্টরের বা প্রত্যেকটা সেক্টরের মধ্যে আবার অনেকগুলো অকুপেশন আছে। যদি আপনি আইসিটি সেক্টরের কথা বলেন তাহলে যেমন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট একটা অকুপেশন, তেমনি ভাবে যদি আপনি বলি আইটি সাপোর্ট একটা অকুপেশন, তেমনি ভাবে আর বলে গ্রাফিক ডিজাইন একটা অকুপেশন, নেটওয়ার্কিং একটা অকুপেশন। তাহলে এরকম কিন্তু অনেক অকুপেশনের কথা আপনারা বলতে পারবেন, তাই তো? তো আমরা তার মধ্যে একটা অকুপেশনকে চুজ করে বললাম, সেটা আমরা চুজ করেছি, যেটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এবং সেটার উপরে অনেকগুলো লেভেল আছে, অর্থাৎ প্রত্যেকটা অকুপেশনের উপর অনেকগুলো লেভেল আছে। আমরা তৃতীয় লেভেলে অর্থাৎ লেভেল 3 সম্পন্ন করতে চাচ্ছি। এই কথাটুকু কি আমরা বুঝাতে পারছি? 1 নম্বর কর্মক্ষেত্র, 2 নম্বর সেক্টর, 3 নম্বর অকুপেশন, এই 3টা কথা কি বুঝতে পেরেছি কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। সবাই কি বুঝেছেন? কেউ যদি না বুঝতে থাকেন আমাকে প্রশ্ন। খুব সোজা ব্যাপার, খুব সিম্পল ব্যাপার। আচ্ছা বলেন তো, এই যে রান্নাঘরে রান্না বান্না করে মহিলারা যে বাসা বাড়িতে, ওইটাকে কি আমরা কর্মক্ষেত্র বলবো? জি স্যার, অবশ্যই। তাদের স্যার ওই কর্মক্ষেত্র থেকে তারা জীবিকা নির্ভর করছে। কেমনে? ওই রান্না বান্না করে কি খাবার বিক্রি করে বাসায়? আমি আপনাকে সিম্পল বলি, আমি সিম্পলি বলি, আপনার বাসায় যিনি রান্না বান্না করেন, আপনার মা অথবা আপনার বোন, যারাই করেন, ভাই, এই রান্না বান্না করে এই খাবার কি আপনার কাছে বিক্রি করে আপনার কাছে পয়সা নেয়? পয়সা নেয় না। যদি পয়সা না নেয় তাহলে রাইট, যেহেতু এটা পয়সা করে দেয় না বা নেয় না, ওটা দিয়ে জীবিকা নির্বাহের কাজ চলে না, সুতরাং এটা কিন্তু কর্মক্ষেত্র বলবো না। অর্থ উপার্জনের জন্য কাজ করে যেখান থেকে হ্যাঁ, অর্থ উপার্জন করবে, সেই অর্থ দ্বারা ওই অর্গানাইজেশন চলবে। এইটা না হলে এটা দিয়ে আমরা কর্মক্ষেত্র ওইটাকে বলবো না, ঠিক আছে? যদি এটা কর্ম হয়, ওখানে অনেক ধরনের এই রান্না বান্না অনেক কষ্টের, কিন্তু ওই খাবার যদি বিক্রির উদ্দেশ্যে বানায় তাহলে কিন্তু এটা কর্মক্ষেত্র। ফুড অ্যান্ড বেভারেজের কাজ করে কিন্তু অনেক দেখবেন যে মহিলারা রান্না বান্না করে বিক্রি করে সেখান থেকে অর্থ উপার্জন করে এবং ওই অর্গানাইজেশন চালায়, তখন সেটা কিন্তু কর্মক্ষেত্র। ঠিক আছে স্যার? তো ঠিক আছে, আমরা আবার ফিরে যাই। এসব কথা একটু জানতে হবে শুরুতে, যদিও এটা অনেক কিছু মানে মনে রাখা বা মুখস্থ করার কোনো বিষয় না, বাট এটা তো জানবো, বুঝছেন?
এই কথা পয়েন্টটা 3টা এমনি খাতায় লিখে রাখতে পারেন আজকে তারিখ দিয়ে, আপনার সুবিধা হবে পরবর্তীতে। এবার আসি, এই যে কোর্সটা আপনি করছেন, এই কোর্সটার কিন্তু একটা সিলেবাস আছে। প্রত্যেকটা কোর্সের কিন্তু একটা সিলেবাস থাকে, তাই না? তাহলে এটারও একটা সিলেবাস থাকা স্বাভাবিক, ঠিক না? ওকে, তার মানে আমরা কিন্তু আবার একটু ঘুরাই বলি, এই সিলেবাসটাকে আমরা সিলেবাস বলবো না, এইটাকে আমরা বলবো সিএস। কি বলবো? সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আমি কি বুঝাইতে পারছি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নাম, কথাটা মনে রাখেন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই কথা পরীক্ষায় আসতেও পারে, ওরালে জিজ্ঞাসাও করতে পারে যে সিএস বলতে কি বুঝো, তখন আপনাকে বলতে হবে দিস ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। স্যার লিখতে পেরেছেন খাতায়? সম্ভব হলে একটু নোট করে নিয়েন। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, দুটা শব্দ। আসলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বলতে বোঝায় ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তার মানে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করবেন কোথায়? ওই যে সেক্টরগুলো নেই, ওই সেক্টর মানে তো ইন্ডাস্ট্রি। ওই ইন্ডাস্ট্রিতে আপনি যখন কাজ করবেন, ইন্ডাস্ট্রি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু কাজ করতে হয়। আপনি যদি সেই স্ট্যান্ডার্ড মেনটেন না করেন, তাহলে কিন্তু ওই কাজে আপনাকে ইনভলভ করবে না। আপনি সিম্পল একটা কথা বলি, সে ধরেন গার্মেন্টসে অনেক মহিলারা কাজ করে, এটা কিন্তু গ্রুপ ওয়ার্ক। একটা শার্ট বানাইতেছে, সেটা কিন্তু একা বানায় না। খেয়াল করে দেখেন, এক একজন কিন্তু এক এক অংশ কাজ করে। কেউ হাতা বানাচ্ছে, কেউ কলার বানাচ্ছে, কেউ চেস্ট অংশটুকু তৈরি করতেছে, কেউ বোতাম লাগাচ্ছে। কথা ঠিক কিনা? ঠিক তো নাকি? হ্যাঁ। তাহলে এই যে কাজটা করছে, সেইখানে যে একটা টিম ওয়ার্ক হচ্ছে, এই টিমে যদি কথার কথা একজন যদি এখান থেকে কোনো কারণে চলে যায়, তাহলে কিন্তু ওখানে রিপ্লেস করে আরেকজন ওর মতন করে আনতে হবে। ওর মতন করে মানে ওই রকম এক্সপার্ট আনতে হবে, ওই স্পিডে জানি সে চলতে পারে। কারণ ও যদি স্লো হয়ে যায়, তাহলে কিন্তু প্রোডাকশন স্লো হয়ে যাবে। ওই একজনের কারণে কিন্তু ঘন্টায় যে কয়টা শার্ট বের হতো, তার থেকে কিন্তু কমে যাবে। তাহলে ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি কাজ সে না শেখে, তাহলে কিন্তু আপনি তাকে ওই জায়গায় ইনভলভ করতে পারছেন না। বুঝাইতে পারছি স্যার? আপনারা কি বুঝতে পেরেছেন কথা? ইভেন দেখেন, বায়াররা যারা কোম্পানি তারা এই আপনার কাছে এই ড্রেসটা কিনবে, তারা কিন্তু নিখুঁত ড্রেস চায়। ওখানে যদি খুঁত থাকে, তাহলে কিন্তু আপনার অ্যালটমেন্ট বাতিল হয়ে যাবে। তাহলে স্ট্যান্ডার্ডটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ করার ক্যাপাসিটি আপনার তৈরি হতে পারে। সো স্কিল কিন্তু মারাত্মক বিষয়, স্কিলটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। সো আপনাকে বুঝতে হবে যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনাকে কাজ শিখতে হবে। তাহলে আসলো কি? সিএস বললাম, কিন্তু সিএস এর অ্যাকচুয়াল বিষয় বুঝলাম যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাই হচ্ছে আপনার একটা সিলেবাস। এখন প্রশ্ন বলেন যে এই সিলেবাসটা কি তাহলে ইন্ডাস্ট্রি তৈরি করে? না, ইন্ডাস্ট্রি তৈরি করে না। রিমেম্বার ইট, এই সিলেবাসটা তৈরি করে কিন্তু ওই যে এনএসডিএ অথবা বাংলাদেশে আরেকটা অর্গানাইজেশন আছে বিটিবি, কারিগরি শিক্ষা বোর্ড, অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডিএ। তো এনএসডিএ কি করে? এনএসডিএ একটা টিম আছে, বা বিটিবির একটা টিম আছে। তারা কি করবে? তারা কিন্তু আপনাকে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী সিলেবাস করার জন্য ইন্ডাস্ট্রি পিপুলকে নিয়ে আসবে। একজন মানে এক্সপার্ট ইন্ডাস্ট্রি ওই টিমে থাকবে। সে যত সময় পর্যন্ত সাইন না করবে, তত সময় ওই সিএসটা কিন্তু কার্যকরী হবে না, ওই সিএসটা ব্যবহার উপযোগী হবে না। হ্যাঁ, অ্যাপ্রুভ করতে হবে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট ওই যে এক্সপার্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, ওই রিলেটেড মানে ওই সেক্টরের একজন এক্সপার্টকে আপনাকে ওই ডেকে আনবে। ওনারা যখন এই এডুকেশনের সঙ্গে যুক্ত যারা, তারা সিলেবাস তৈরি করবে কিন্তু ওই স্ট্যান্ডার্ড ফলো করে। হ্যাঁ, ওই ইন্ডাস্ট্রি থেকে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই সিলেবাসগুলো এটা তৈরি করে, এবং এই সিএস এর রেসপেক্টে আমরা ট্রেনিং প্রদান করে থাকি, এবং সেই ট্রেনিং দিয়েই তাদেরকে আবার মূল্যায়ন করার জন্য অ্যাসেসমেন্ট করতে হয়।
এখানে আরো কয়েকটা কথা চলে আসবে। তো ওই সিলেবাসটা আপনি পাবেন কোথায়? এই সিলেবাসটা আপনি পাবেন কোথায়? আপনার কিন্তু এই যারা ট্রেনিং গ্রহণ করতেছেন প্রত্যেকের এই সিলেবাস থাকতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ওই সিলেবাসটা প্রত্যেকের হাতে থাকতে হবে, কারণ ওই সিলেবাসের মধ্যে লেখা আছে যে HTML এ আপনি কি শিখবেন, CSS এর কি শিখবেন, হ্যাঁ, তারপরে আপনি ফ্রেমওয়ার্কের থেকে কি শিখবেন, আপনি জাভাস্ক্রিপ্ট থেকে কি শিখবেন, সবকিছু কিন্তু ওর মধ্যে বর্ণনা দেওয়া আছে এবং কি স্টাইলে শিখবেন সেটাও বর্ণনা দেওয়া আছে। এবং এটা কারা শিখাবে, ট্রেন্ড যে ইনস্ট্রাক্টর তারা এটা শিখাবে, তাদেরও সার্টিফাইড ইনস্ট্রাক্টর এটা শিখাবে। প্লাস এটাকে যখন আপনার অ্যাসেসমেন্ট করবে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি অ্যাসেসর এসে আপনাকে অ্যাসেসমেন্ট করবে। এই যে আপনারা যে বললেন যে লাস্টের দিন আপনাকে যখন আপনি অ্যাসেসমেন্টে বসবেন তখন কিন্তু ইন্ডাস্ট্রি লোক আসবে, প্রতি 10 জনের জন্য একজন, সে কিন্তু এসে আপনাকে অ্যাসেসমেন্ট করবে এবং অ্যাসেসমেন্ট করে যদি উনি আপনাকে কম্পিটেন্ট বলে তাহলেই আপনি সার্টিফিকেট পাবেন, আদারওয়াইজ নট। আর যখনই আপনি এই সার্টিফিকেট পাবেন তখন ইন্ডাস্ট্রির উপযোগী আপনি হয়ে গেলেন, ইন্ডাস্ট্রির কাজ করার উপযোগী আপনি হয়ে গেলেন, এটাই ধরে নেওয়া হয়। তো এনিওয়ে, তাহলে আমরা যে জিনিসটা বলতে চাইলাম যে এটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। এটা সংগ্রহ করতে গেলে যেহেতু আমরা NSD এর আন্ডারে এই কোর্সটা করছি, তাহলে NSD এর পোর্টাল থেকে এটা সংগ্রহ করতে পারবেন। আমি একটু শেয়ার করে দেখাতে চাচ্ছি যে NSD এর পোর্টালে আপনি কিভাবে ঢুকবেন এবং সেখান থেকে কিভাবে নিতে পারবেন। জাস্ট একটু দেখবেন, আমি ওইটা নিয়ে অল্প কিছু কথা বলবো, কারণ ইনিশিয়ালি এই জিনিসটা জানা দরকার। আমি যে কথাগুলো বলছি এটা কি আপনাদের জন্য মানে বিড়ম্বনা লাগতেছে নাকি? কথাটা শুনতে বুঝতে কোনো কষ্ট লাগতেছে, বা আপনারা কি এটা অতিরিক্ত মনে করতেছেন নাকি এসব কথা বলা বা শোনার জন্য? ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি একটু চেষ্টা করে দেখি, যেটা শেয়ার করে আপনাকে দেখানোর চেষ্টা করি। কোথা থেকে নিবেন আমি একটু শেয়ার করছি, স্ক্রিন দেখি শেয়ার হয় কিনা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি একটা ট্যাব নিউ ট্যাবে ক্লিক করলাম, এটা কি দেখায় কিনা একটু বলবেন? নিউ ট্যাবে দেখা যাচ্ছে? জি স্যার। গুড। আমি লিখছি nsda.gov.bd। কি লিখেছি? খাতায় চাইলে লিখে নিতে পারেন। nsda.gov.bd, এটা হলো ওদের একটা ওয়েবসাইট। যদিও আমি আপনাকে দিয়ে দিব আলাদা, কিন্তু আপনি ইচ্ছে করলে এখান থেকে নামায় নিতে পারবেন। ওকে, nsda.gov.bd তে যখন ক্লিক করলাম এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এইখানে যদি আপনি নিচের দিকে আসেন, এই দেখেন প্রশিক্ষণ সামগ্রী কথাটা কি লেখা দেখা যায় স্ক্রিনে? জি স্যার। জি স্যার। এরপরে দেখেন কতগুলো পয়েন্ট লেখা আছে: কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সেলফ অ্যাসেসমেন্ট, CBLM আর কারিকুলাম। 4টা জিনিস লেখা আছে না? তো আপনার স্পেশালি এই CS মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা লাগবে। আবার এই সিলেবাসের রেসপেক্টে যে বই লাগবে সেটাকে বলে CBLM, কম্পিটেন্সি বেস লার্নিং ম্যাটেরিয়ালস। লার্নিং ম্যাটেরিয়ালস মানে বই, আর এটা কম্পিটেন্সি বেস, ডিফারেন্সটা এটুকু। সো আপনি এই বইটাও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং একই সঙ্গে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটাও ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া আমি আপনাকে আরেকটা জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা করব, সেটা আমরা বলে দিচ্ছি। তো আপনি যদি এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের উপরে ক্লিক করেন, এই যে সাইডে দেখেন, এখানে দেখেন সেক্টর লেখা আছে আর এই পাশে অকুপেশন লেখা আছে, দেখছেন? সেক্টর, আমি ICT সেক্টর সিলেক্ট করতে পারি, না লিখে সরাসরি অকুপেশন লিখতেছি। অকুপেশনের জায়গায় যদি আমি কার্সারটা আনি, দেখা যাচ্ছে কার্সারটা অকুপেশনের জায়গায় আসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং। দেখেন আমি খালি একটু ওয়েব কথাটা লিখেছি, নিচে ড্রপ ডাউন মেনু থেকে
ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিংটাকে যখন সিলেক্ট করলাম, করে এখানে সার্চের বাটনে ক্লিক করলাম, খুব ইজিলি আপনি পারবেন। খালি এখানে অকুপেশনের নামটা লিখবেন আর এখানে সার্চ। যখনই আপনি সার্চ বাটনে ক্লিক করলেন তখনই দেখেন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 5, 3, 4 ইত্যাদি ইত্যাদি। তাহলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, এটা ইংলিশ ভার্সন আছে, কোনো কোনো জায়গায় বাংলা আছে। এটা 21/6/2021 এটা আপলোড করা আছে। এই যে ডাউনলোড, এখানে দেখছেন ডাউনলোড একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড আপনার হয়ে যাবে সিএসটা। ওকে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তাড়াতাড়ি এখানে দেখেন, এখানে এইটা কিন্তু অলরেডি কি জিপ ফর্মে আছে। এই ফাইল থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, জিপ থেকে আনজিপ করে নিতে পারেন। আমি কথার কথা এখান থেকে আনজিপ করে নিতে চাইলে নিতে পারেন। এক্সট্রাক্ট অল, আমি এখানে যদি এক্সট্রাক্ট লিখি দেখেন অলরেডি চলে আসছে। যদি এখানে নামটা ফাইলের নাম আছে ডাউনলোড ফাইল, আমি জাস্ট ওপেন করার চেষ্টা করি যে এটা আপনার কি আছে সেটা দেখানোর জন্য। দেখেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ফর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং আইসিটি সেক্টর। এখন কি বুঝতে পারছেন আমার কথার সঙ্গে কিছু মিল পাওয়া লেখা দেখে? জি স্যার, জি স্যার। প্রথমটা পাইলাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ সিলেবাস। আপনি কিন্তু সিলেবাস বলবেন না, আপনি কিন্তু টার্মিনোলজিটা ব্যবহার করবেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। রিমেম্বার ইট, কম্পিটেন্সির কথার সঙ্গে অনেকগুলো বিষয় আছে। কম্পিটেন্সি কথার মানে হচ্ছে যে তিনটা জিনিস থাকতে হবে আপনার, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। অর্থাৎ আপনি নলেজ বলতে আপনার এই আপনি রিটেন যে টেস্ট নেব তার দ্বারা আমরা বুঝবো আপনার থিওরিটিক্যাল নলেজ আছে কিনা। কোনো কাজ করতে গেলে তার নলেজ থাকতে হবে। আপনি সাইকেল চালানো শিখতে গেলে সাইকেল কি করে চালাইতে হয় তার থিওরি আগে শিখতে হবে। রান্না করতে গেলে কিভাবে রান্না করতে হবে তার একটা থিওরি শিখতে হবে, সেটাকে বলছে নলেজ। আর তার সঙ্গে কি করছে, ওই কাজটা রান্নাটা যদি আপনি নিজে রিয়েলি করতে পারেন, খালি থিওরি পড়ে রান্না করতে গেলে অনেক সময় পারফেক্ট হয় না। সুতরাং কাজ করে করে এটা পারফেক্ট হইতে হবে। সেটার জন্য আমরা বলবো ডেমনস্ট্রেশন করা। আর তারপরে ওই যা আপনি শিখলেন সেটা মুখে বলতে পারেন কিনা, ওরাল অ্যাটিটিউড, তাই না? কাজ করার অ্যাটিটিউড। আপনি ভালো রান্না করতে পারেন যদি, তাহলে আপনাকে যে কোনো সময় রান্না করার কথা বললে কিন্তু আপনি হেজিটেট করবেন না। আপনি ভালো গান গাইতে পারলে দেখবেন যে আপনাকে গান গায়ের কথা বললে আপনার অ্যাটিটিউড শো করবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো গান ভালো মন্দ পারি, আমি গাইতে পারি। গান গাইতে চাবেন, চর্চার উপরে নির্ভর করে। আপনি যদি বেশি বেশি চর্চা করেন তাহলে যে কোনো মুহূর্তে এটা গান গাইতে আপনাকে কষ্ট পেতে হবে না। সো তিনটা জিনিস নিয়ে কম্পিটেন্সি হয়। ফলে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা স্কিলের মধ্যে কিন্তু আপনি তিনটা জিনিস পাবেন, নলেজ, স্কিল, অ্যাটিটিউড। যেটা কথা আপনাকে বলেছি যে আমরা রিটেন টেস্ট নেব 1 ঘন্টা, তারপরে 3 ঘন্টা আপনাকে ডেমনস্ট্রেশন করতে বলবো, কাজটা করে দেখাতে হবে। এরপরে আপনার কাছে প্রশ্ন করবে, হ্যাঁ ওরাল কোশ্চেনিং করবে। সো এই তিনটাই যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখন আপনি কম্পিটেন্ট। তো এই স্ট্যান্ডার্ড কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিসের জন্য তা বলেছে, কোন সেক্টর, আইসিটি সেক্টর, লেভেল কোনটা সব বলে দিয়েছে। সো আপনি বইটাকে জাস্ট একটা চোখের মানে ডাউনলোড করে রাখলে আপনার অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি সিলেবাসটা জানেন। দেখেন এখানে কিন্তু অ্যাব্রিভিয়েশন আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, এইচটিএমএল, তার মানে এই শব্দগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এখানে আইএসসি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ওই যে বলেছিলাম যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিন্তু আবার একটা সব একই টাইপের ইন্ডাস্ট্রি মিলে একটা কাউন্সিল হয়, সেই কাউন্সিলের মেম্বার কিন্তু ওই যে সিলেবাস তৈরি করতে তাকে ডাকে, হ্যাঁ আইএসসি বলে এটাকে। এনএসডি এর ফুল মিনিং কি, এনএসকিউএফ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে বলা আছে লেভেল 1 কি, 2 কি, 3 কি, তারপর আপনি কিভাবে সামনে আগাবেন, ফ্রেমওয়ার্কটা বলা আছে। অস কথাটার একটা ইম্পর্টেন্স আছে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। যে কোনো কাজ করার আগে কিন্তু সেফটি ফার্স্ট, আপনি জানেন সেফটি লাগবে। আপনি এই কাজ করতে গেলে আপনার চোখ নষ্ট হয়ে যেতে পারে বা চোখের ক্ষতি হতে পারে। আপনি কোথায় বসলেন, কেমন চেয়ারে বসলেন, আপনার পিঠ পূজা হয়ে যাতে না যায় সেজন্য চেয়ারের ব্যবস্থা থাকবে। আপনি হাতে টাইপ করতেছেন, এই টাইপ করতে গেলে কিন্তু হাতের আঙ্গুলগুলোর অবশ হয়ে যেতে পারে, মাসেলগুলোর ক্ষতি হতে পারে। সেগুলোকে কিভাবে প্রোটেকশন দিবেন সেই কথাগুলো এই অসের মধ্যে থাকে নরমালি, এটা কমন ফর অল। পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, এখন জেনে গেছেন যে
নিজেকে মানে রক্ষা করার জন্য একটা আমরা ড্রেস পরি, পিপি। সো এরকম কিছু কথাবার্তা বলা আছে, আমাদের দরকার নেই। ইউনিট অফ কম্পিটেন্সি, তার মানে একটা টোটাল কোর্স করতে গেলে একাধিক কম্পিটেন্সি বা একাধিক ইউনিট থাকে। মানে একটা আপনি যদি কথার কথা যে ফিজিক্সে মাস্টার্স করেছেন, তাহলে শুধু কি ফিজিক্স পড়েন? ফিজিক্সের সঙ্গে আরো কতগুলো বই কিন্তু আপনাকে পড়তে হয়, এডিশনাল বই। আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অনেকগুলো বই পড়তেছেন, এইগুলোর এক একটা বই, এক একটা ইউনিট। তো আমরা এটুকু দেখলাম। তো ওইটার রেসপেক্টে দেখেন, এইখানে দেখেন তিনটা অংশ আছে: জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এইগুলো হলো আপনার এই বই। অর্থাৎ এই কোর্সটা করতে গেলে আপনাকে সাধারণত প্রথমে বলছে জেনেরিক কম্পিটেন্সি তিনটা বই সম্বন্ধে ধারণা থাকতে হবে। দুটা হলো, দ্বিতীয় হলো সেক্টর স্পেসিফিকের উপরে দুটা বই আছে, আর আপনি পার্টিকুলারলি যে কোর নলেজটা নেবেন এটার উপরে 5টা বই আছে। বইগুলোর নাম কিন্তু সোজা, আপনাকে একটু ভেঙে বলি। জেনেরিক কম্পিটেন্সি বলতে বোঝাচ্ছে, ধরেন আমাদের দেশে ওই যে কর্মক্ষেত্র বললাম, সমস্ত কর্মক্ষেত্রে কিন্তু কিছু কমন কাজ আছে। কেমন কাজ মানে কি? আপনি দেখবেন যে কিভাবে টিমে কাজ করতে হয়, অথবা একটা ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কমিউনিকেশনটা কিভাবে করতে হয়। হ্যাঁ, টিম অপারেশন করাটা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রের কমন কাজ। আপনি সেটা আইসিটি সেক্টর বলেন, আপনি সেটা লেদার সেক্টর বলেন, আপনি সেটা এসএমও মানে দ্যাট ইজ গার্মেন্ট সেক্টরের কথা বলেন, আপনি ওই যে ছোট ছোট সেক্টর যেগুলো বলেছেন, যেহেতু টিমে কাজ করে, সুতরাং টিম নিয়ে কিভাবে কাজ করবে এই সংক্রান্ত জিনিসগুলো আপনি জানতে পারবেন। তার মানে এটা কিন্তু কমন। তো কথা বলার ক্ষেত্রে ইংলিশে অনেক ক্ষেত্রে বিদেশিদের সঙ্গে কথা বলতে গেলে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বললে সেটা যেভাবেই আপনি পারেন না কেন, কমিউনিকেশন স্কিল আপনার থাকতে হবে। সেটা কিন্তু সবার জন্য কমন, যেহেতু যেটা কমন সেটা হচ্ছে জেনেরিক বা জেনারেল। তো জেনারেল এটা তিনটা জিনিস, অল্প কথা আপনাকে বলে দিয়েছি, বাট বেসিক্যালি এটুকু জানলেই হবে। আমরা ভিতরে অত ঢুকবো না, কিন্তু তারপর আপনি জেনে নিলেন যে কমন কিছু কথা জানতে হয়। জেনেরিকের মধ্যে টিম ম্যানেজমেন্ট করা এবং ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করা, এই দুটো ইম্পর্টেন্ট ব্যাপার। সেক্টর স্পেসিফিক, এক একটা সেক্টরের পরে আসেন যে প্রত্যেকটা সেক্টরের কিছু কমন জিনিস থাকে। হ্যাঁ, যখন আপনি সায়েন্সে পড়াশোনা করেন অথবা সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকটা সেক্টরের কিন্তু কিছু কমন সাবজেক্ট কিন্তু সবাইকেই পড়তে হয়। তো এখানেও তেমনি ভাবে আপনি যেমন মনে করেন যে শুধু আইসিটি সেক্টর বলেন, আইসিটি সেক্টরে তো অনেকগুলো অকুপেশন আছে। একটু আগে আমি বলেছিলাম যে আইটি সাপোর্ট, অথবা ধরেন আপনাকে বলেছিলাম যে কি ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপর আপনাকে বললাম যে নেটওয়ার্কিং এর কথা, সাইবার সিকিউরিটির কথা। তাহলে এরা প্রত্যেকে আলাদা আলাদা অকুপেশন, কিন্তু সবগুলো অকুপেশনের কিছু কমন সাবজেক্ট আছে। যেমন আপনাকে বলেছে যে অপারেট অফিস অ্যাপ্লিকেশন, আপনি যে অকুপেশনেই যান না কেন আপনাকে কিন্তু অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে জানতে হবে। অথবা আইসিটি স্ট্যান্ডার্ড, এই দেখেন ইথিক্যাল একটা কথা আছে, কমপ্লাই টু ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন আইসিটি ওয়ার্কপ্লেস। তাহলে আইসিটি ওয়ার্কপ্লেসে ইথিক্যাল স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করা প্রয়োজন। এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, এই কথাটাই আসে যে আপনি আপনার সেক্টরে, হ্যাঁ, যে আইসিটি সেক্টরের মানে মেইন রুলস রেগুলেশন কি, তখন আপনি বললেন যে ইথিক্যাল বিহেভিয়ার বা ইথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করা। আর অফিস অ্যাপ্লিকেশনের যে কথা আপনাকে বললেন, আপনি যে ডেমনস্ট্রেশন আসবে, দুটা জব থাকবে কিন্তু আপনার। একটা জব দেখবেন যে এমএস ওয়ার্ড একটা পেজ আপনাকে দিয়ে দেবে, ওটা টাইপ করতে বলবে, টু হুম ইট মে কনসার্ন বলে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা জিনিস কম্পিউটারে টাইপ করতে বলবে এবং সেটাকে সেভ করতে বলবে, এবং তার সঙ্গে বলবে যে এইটা ডক এক্স আছে, তাকে ডক নামে, এক্সটেনশন ডক নামে এটাকে তুমি সেভ করো, আর অথবা পিডিএফ নামে সেভ করো। তিন ধরনের ফাইল আকারে ওটাকে সেভ করতে বলবে, এবং ওইখানে কিছু পয়েন্ট লিখে দেবে যে ফন্টের সাইজ কত, অথবা কোন ফন্ট ব্যবহার করবো এই কথা লিখে দেবে, আর নিচে লিখে দেবে যে ফাইল পাথ ইন্ডিকেট করো আর পেজ নাম্বার ইন্ডিকেট করো। তাহলে এইটা কিন্তু কমন একটা প্রশ্ন আপনাকে বলে দিলাম যে এইখান থেকে কিন্তু এই প্রশ্নটা করে,
বা এই কাজটা এই ডেমনস্ট্রেশনের কাজটা করে এবং এই রিলেটেড প্রশ্নটাও এখান থেকে অনেক সময় করে। টিম ওয়ার্ক বলতে কি বুঝো, অনেক সময় এই কথা অনেক সময় বলে বসতে পারে আপনাকে। সো এই দুটা থেকে আপনাকে ছোট্ট ছোট্ট কথা বলবে, কিন্তু আপনাকে কিন্তু দেবেই কিছু না কিছু প্রশ্ন। যেমন একটা আপনাকে কনফার্ম বলে দিলাম যে এটা দেবেই। এবার আসেন এই 5টা অংশ নিয়ে আপনাকে কাজ করাবে, 5টা, তার মানে কিন্তু 5টা, এখানে 5টা বই আর এখানে 2টা আর 3টা, তার মানে মোট কয়টা বই আপনার জন্য, মানে ইউনিট কয়টা ইউনিট, 10টা ইউনিট। আপনার এই অকুপেশনে কয়টা ইউনিট, লেভেল 3 এর জন্য 10টা ইউনিট। 3টা হলো জেনেরিক, 2টা হলো সেক্টর স্পেসিফিক, আর বাকি 5টা হলো অকুপেশন স্পেসিফিক। আমি কি বুঝাইতে পেরেছি এটুকু কথা? ওকে, এগুলো আপনার অনেক কিছু মুখস্থ রাখতে হবে না, কিন্তু বেসিক একটা ধারণা থেকে আপনি অনেক দূরে এগিয়ে যাবেন। এখানে দেখেন সেট আপ ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট, ক্রিয়েট অ্যান্ড এডিট ওয়েবসাইট ইউজিং HTML। দেখছেন, তাহলে এনভায়রনমেন্ট সম্বন্ধে জানতে হবে, HTML সম্বন্ধে জানতে হবে, ইমেজ এডিটিং সফটওয়্যার, ইমেজ এডিটিং সফটওয়্যার, তারা ইমেজ নিয়ে কিন্তু একটা দুটা প্রশ্ন থাকে, HTML থেকে প্রশ্ন থাকে, এনভায়রনমেন্ট নিয়ে তো প্রশ্ন থাকে, ডিজাইন স্টাইলস উইথ CSS and CSS ফ্রেমওয়ার্ক, তাহলে CSS ফ্রেমওয়ার্ক মানে বুটস্ট্র্যাপ থেকে প্রশ্ন আসতে পারে, CSS থেকে প্রশ্ন আসতে পারে। ডেভেলপ ওয়েবসাইট ইউজিং জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে অনেক প্রশ্ন আসে থিওরিটিক্যালি, জাভাস্ক্রিপ্টে প্রশ্ন থিওরিটিক্যালি অনেক আসে, প্র্যাকটিক্যালি বেশি কাজ না, অল্প কাজ, 2-3টা কাজ। আমি কি আপনাদের কিছুটা বুঝাইতে পারছি? এটা হলো 360 ঘন্টার টোটাল কোর্সটা হচ্ছে, এই দেখেন নমিনাল আওয়ার 360 ঘন্টা। তাহলে এই ট্রেনিংটা যারা ফুল ট্রেনিং নেবে তাদের জন্য স্পেশালি প্রযোজ্য, আপনাদের জন্য কিন্তু প্রযোজ্য না। কারণ আপনারা যে মেথডে আসছেন সেটা হলো RPL, ওইটাকে বলে RPL মেথড, অর্থাৎ আপনারা কাজ জানেন, আপনার কাজ জানার পরে আপনাকে একটা সার্টিফিকেশন করে দিবে এই সুবিধাটা দেওয়ার জন্য আপনার ব্যবস্থা। তবে এই সিলেবাস রিলেটেড আপনার কাজ জানেন ধরে নেওয়া হয়েছে এবং সেটার উপরে আপনাকে প্রশ্ন করে পারলে আপনাকে কম্পিটেন্ট ঘোষণা করবে। আর যখন ট্রেনিং নেবেন তখন 360 ঘন্টা নমিনাল আওয়ার ট্রেনিং পাবেন। আর এখন আপনার কোনো ট্রেনিং নাই, যেহেতু আপনি এগুলো শিখেছেন, কাজ জানেন, আপনি যে কোনো ভাবে কাজ শিখেছেন, ইট ডাজ নট এ ম্যাটার, কিন্তু আপনি কাজ শিখেছেন কিন্তু আপনার কোনো সার্টিফিকেট নাই। এই সার্টিফিকেটের জন্য আপনি আসছেন, সো সার্টিফিকেট প্রোভাইড করার জন্য আপনাকে কিছুটা 2 দিন ওরিয়েন্টেশন করা আর 1 দিন আপনার অ্যাসেসমেন্ট নেওয়া, এটা হলো মূল কাজ। কিন্তু আমরা জানি যে 2 দিন ওরিয়েন্টেশনের অনেক সময় সবার জন্য সম্পূর্ণ হয় না, বিধায় আমরা কিন্তু অনলাইনে এই ক্লাসগুলো নিয়ে তাদেরকে মানে আমরা তৈরি করি। এটা আরেকটু নিচে যাই, এই জেনেরিকের মধ্যে দেখেন এই সিলেবাসের ডিটেলসে দেখেন অনেকগুলো কথা বলা আছে, ইউনিট অফ কম্পিটেন্সি, এলিমেন্টস, এগুলো বলে এলিমেন্ট, প্রত্যেকটা ইউনিটের সঙ্গে অনেকগুলো এলিমেন্ট। আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না, আপনার কখনো পারলে দেখে নিন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তখন বললে আমরা উত্তর দেব। খালি অনেক সময় এই রিলেটেড কিছু বিষয় দেখেন, আমি একটু মেনশন করি, এখান থেকে আরেকটু নিচে যাই, জেনেরিকে যাই, এই দেখেন জেনেরিকে এখানে দেখছেন যে এইটারে বলতেছি এলিমেন্টস, আর এই এলিমেন্টস এর পাশে যেটা আমরা এখানে দেখাচ্ছি এটা ইউনিট ডেসক্রিপশন আর এটা এলিমেন্ট। এলিমেন্টের পাশে দেখেন কিছু ব্লক লেটারে আন্ডারলাইন করে কিছু লেখা আছে, এই লেখাটাকে বলে ভেরিয়েবল। কি? টিম গোল, এটা একটা শব্দ। এখানে দেখেন ওয়ার্ক প্লেস স্টাফ রেগুলেশন, দেখছেন এই দুটা শব্দ এখানে কিন্তু দেখছেন, এই দুটাকে দেখেন বোল্ড করে আন্ডারলাইন করা আছে এবং এর সম্বন্ধে ব্যাখ্যা আছে, রেঞ্জ অফ ভেরিয়েবল। এই দুটা টার্মই দেখেন এখানে আসছে 1 আর 2, টিম গোল অ্যান্ড প্রসেস। সেখানে বলেছে যে এই সম্বন্ধে আপনাকে যদি জানতে চায় যে টিম গোল এবং প্রসেস সম্বন্ধে অনেক সময় প্রশ্ন যদি এসে যায়, তাহলে এই 3টা পয়েন্ট আপনাকে বলতে হবে। 3টা পয়েন্ট খুব সুন্দর উত্তর। আইডেন্টিফাইং দ্য প্রবলেম, আপনি যখন কাজ করবেন তখন আপনাকে প্রবলেম আইডেন্টিফাই করা জানতে হবে। কনসিডার সলিউশন, এটা সলিউশন কি, তারপরে কিভাবে এটাকে সলিউশন জানতে পারলে, বুঝতে পারলে সেই অনুযায়ী অ্যাকশন করবেন এবং এটাকে ফলো আপ করা। এই বিষয়টা আমাদের গোল, টার্গেট, টিমের গোল থাকে এটা।
প্রত্যেকটা টিমের একটা টার্গেট থাকে, আইডেন্টিফাই করা এবং তার সলিউশন কিভাবে হবে, সেটা অ্যাকশনে যাওয়া, সেটা ফলো আপ করা, যে অ্যাকশনে ঠিক মতন গেছে কিনা, কারেক্ট হয়েছে কিনা। ওয়ার্ক প্লাস স্টেপ রেগুলেশন, এটা হচ্ছে অর্গানাইজেশন কোম্পানিজ কোড অফ কন্ডাক্ট। দেখেন কোম্পানিজ কোড অফ কন্ডাক্ট, তার মানে কিন্তু এই কোড অফ কন্ডাক্ট আপনাকে কিন্তু জানতে হবে। তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনার ড্রেস কোড আছে, আচরণ কোড আছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওই অর্গানাইজেশনের জন্য, হ্যাঁ। এবং এইটা কিন্তু মেনটেন করতে হয়, কিভাবে কথা বলবেন, কিভাবে বসের সঙ্গে কথা বলবেন, কিভাবে টিমের সঙ্গে কমিউনিকেট করবেন। সো এই জিনিসটা আপনাকে পরীক্ষায় এসে যায়। এই দুটা প্রশ্ন অনেক সময় আসতে পারে, ভিন্নভাবে আসতে পারে, বাট আসতে পারে, বাট এই দুটার থেকে আপনাকে বুঝতে হবে। এবং কোড অফ কন্ডাক্টের মধ্যে ইথিক্যাল বিহেভিয়ার বললেও আপনার চলবে, হ্যাঁ। তো আপনি সরাসরি সিলেবাস থেকে দেখেন প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন, কিছু কিছু প্রশ্নের উত্তর এখানেও দেখেন, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, এখানে কার্সার ম্যানার, তারপরে ওয়ার্ক প্লেস প্রসিডিওর অ্যান্ড ম্যাটার্স, কার্টিসি ম্যানার থাকে অনেক, ওই যে কার্টিসি মেনটেন করা সেটা বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট সোর্স, এই যে কতগুলো শব্দ আপনি দেখলেন, তেমনি ভাবে দেখেন এর নিচে আসলে এখানে দেখবেন, এখানে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ, আচ্ছা না এখানে না, তো এই যে এখানে দেখছেন। তাহলে আমাদেরকে ম্যানার জানতে হবে কিন্তু, তাই না? কার্টিসি ম্যানার কিভাবে কার্টিসি মেনটেন করতে হয়, সেক্ষেত্রে হয়তো জানতে চাইলে বলবেন। ইফেক্টিভ কোশ্চেন, অ্যাক্টিভ লিসন এবং স্পিকিং স্কিল, তার মানে এই যে যারা কোথাও শিখতে যায় তাকে কিন্তু কোনো প্রশ্ন করলে সে জানি ইফেক্টিভ প্রশ্ন করে, এবং যখন সে কথা, আমি যেমন টিচার যখন কথা বলবে তখন খুব মনোযোগীভাবে শুনতে হবে, এবং স্পিকিং স্কিল সম্বন্ধে আপনার বলার ক্যাপাসিটি তৈরি হতে পারে, এগুলো নিয়ে কার্টিসি ম্যানার। ওয়ার্ক প্লেস প্রসিডিওর অ্যান্ড ম্যাটেরিয়ালস, সেখানে আপনাকে কতগুলো জিনিস বলে দিয়েছে, নোট, অ্যাজেন্ডা ইত্যাদি ইত্যাদি দেখতে পারেন। অ্যাপ্রোপ্রিয়েট সোর্স কি, এইচআর ডিপার্টমেন্ট, হ্যাঁ, ম্যানেজার, সুপারভাইজার। সেরকম ছোট করে অল্প একটু এক নজরে কেউ যদি সুযোগ পান দেখে নেবেন, না নিলেও খুব বেশি কষ্ট হবে না, আমরা আলাদাভাবে সবকিছু দেখাবো, এটা আপনাকে খুব বেশি কথা বলতে হবে না। আমরা এই সিলেবাসটা একটু স্টাডি করা দেখলাম, কিভাবে কোনটুকু পড়লেই হবে, এত সিলেবাস আপনার পড়ার সুযোগ নেই, পড়তেও পারবেন না, আর দেখাও দেখতে চাইলে একটু দেখতে পারেন নামায় নিয়ে, আর কোন জায়গাটা একটু দেখতে হবে সেটা আপনাকে আমি মেনশন করে দিয়েছি। তো আমার মনে হয় এইটার বেশি আর কিছু বলবো না। দেখেন কম্পিউটার পেরিফেরালস বলতে কি বোঝায়, হ্যাঁ, ডেস্কটপ ল্যাপটপ কি বলতে কি বোঝায়, হ্যাঁ, ম্যানিপুলেট বলতে কি বোঝায়, দেখছেন অনেকগুলো কথা কিন্তু আছে। অ্যাপ্রোপ্রিয়েট সফটওয়্যার, অনেক সময় কিন্তু এইগুলো থেকেও প্রশ্ন আসা উচিত, আসে অনেক জায়গায়, খালি সিলেবাসকে অবজার্ভ করলেই আপনি পাবেন। আর সিমিলারলি ওই রিলেটেড বই যদি নিতে চান, ওই যে আপনাকে দেখায় দিয়েছি কোথায় যাবেন, সেখানে যে দেখছেন CBLM লেখা আছে, 10টাই এরকম বই আপনি ডাউনলোড করতে পারেন ইচ্ছা করলে, পারলে আপনি ডাউনলোড করে রেখেন, এটাও আপনার কাজ। বিশেষ করে CS তো মাস্ট আপনি করবেন, আর না হলে এখান থেকে ডাউনলোড না করলে আমি লোকেশন বলে দিচ্ছি কোথা থেকে করবেন, আমি লিংক দিয়ে দেব, আমার এই গিটহাব লিংক আছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। আমরা এখানে এই অংশ এখানে শেষ করি। কোনো প্রশ্ন আছে এই CS রিলেটেড? না স্যার, ওকে ফাইন, তাহলে আমরা এই জায়গায় লিংকটা দিয়ে দিলে আমাদের সবার জন্য একটু, মেইনলি আমার জন্য একটু বেটার হতো স্যার, যে বুকগুলো আছে বুকগুলো একটু রিভিশন দিতে পারতাম স্যার। আচ্ছা, লিংকটা তো আচ্ছা আমি ইয়াতে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আপনাকে, ওই কোথা থেকে কিভাবে যাবেন, এবং এডিশন নিলে আর একটা লিঙ্কও দিয়ে দেবো, যেখান থেকে আপনি নামায় নিতে পারবেন, দুটাই আমি করবো ইনশাল্লাহ। ওকে ফাইন, আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে 7 মিনিট আছে, আমরা চাইলে কিন্তু আর একটা লিঙ্ক রেডি করে রাখছি, চাইলে আরো কিছু সময় কথা বলবো। তো আমরা এই জায়গা থেকে আপাতত একটু বের হই। আগামীকালকে ক্লাস হবে স্যার আমাদের? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি প্রতিদিনই 9টা আপাতত করবো, কারণ কয়েকটা ক্লাস না করলে আপনি বুঝতে পারবেন না আমরা কোন দিকে যাচ্ছি। হ্যাঁ, তো অফলাইনে করাবেন না? জি বললাম অফলাইনে হবে না, যে IST তে? না, অফলাইনে যারা এখানে আসেন তারা করবে, তাদের জন্য অসুবিধা নাই, আমরা অনলাইনে করব,
কালকে হয়তো আমি একটু বিজি থাকবো অফলাইনে, তো কালকেও প্র্যাকটিস করতে হবে, করতে পারেন অফলাইনে ওখানে যে, আর অনলাইনে তো আমি কালকেও করব এখানেই। হ্যাঁ স্যার আমি তো মিরপুর থাকি স্যার, এই কারণে আর কি বলছিলাম আর কি। না, কালকে আমি একটু হয়তো বিজি থাকবো, তো ওই জন্য কালকের দিনটা তো আপনি প্র্যাকটিসের জন্য আসতে পারেন, আর কালকেও আমি অনলাইনে এই কাজ করায় দিব, যেটা আমরা অফলাইনে করি সেটা অনলাইনেও করে দেবো। আমাদের স্যার আমরা কি নতুন মিটিং লিংকে জয়েন করব? হ্যাঁ, এখন আরেকটুবার আমি এখান থেকে বলে দিচ্ছি, এখনই বলে দিব। আমার তো 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমি বলে দেব। তাইলে আমি বলে দিচ্ছি। তাহলে এটা আমি আপাতত ওই এটা করি, কি বলে, এই প্রেজেন্টেশনটা এই মুহূর্তে অফ করলাম, আমরা একটু স্ক্রিনে চলে আসি। আচ্ছা, এইবার আসি যে আমাদের কিন্তু যে কাজটা করতে হবে, যে আমি বলেছি অনেক কঠিন করে ভাবার কিছু নাই, আমি খুব সোজা করে দেবো। আমি একটা জিনিস এখানে কনফার্ম করে দিলাম যে ডেমো নিয়ে কারো টেনশন করতে হবে না, আমি যেভাবে ফলো করতে বলবো আপনারা অনেক এক্সপার্ট অনেকভাবে করতে পারেন, আমি সোজা পদ্ধতিতে আমি দেখাই দেবো, মুখস্থ করারও কিছু নাই, কপি পেস্ট করে আমরা কাজ করে ফেলবো, কারণ আমাদের রেসপন্সিভ হতে হবে। সো আমরা অনেক কাজ আমরা শুধুমাত্র ওই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে করলে আমাদের বাঁধবে না, কোনো সমস্যা করবে না। যদিও এখনকার সময় এআই ব্যবহার করে অনেক দ্রুত অনেক সুন্দর কাজ করে ফেলেন অনেকে, বাট এআই কিন্তু অ্যালাউড না, রিমেম্বার ইট। এআই কিন্তু আপনাকে অ্যাসেসর অ্যালাউ করবে না, হ্যাঁ, 100% কনফার্ম থাকেন। সো আপনি কিভাবে পারবেন সেটা আমি দেখব কিভাবে পারবেন। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি যে সিলেবাসটা মানে কি আছে, মানে দ্যাট ইজ আপনার থিওরি কি আছে, প্র্যাকটিক্যাল কি আছে। সুতরাং দুটা প্রশ্ন আমি আপনাকে বলেছি যে আপনাকে যে প্রশ্নটা দিবে সেই অনুযায়ী আপনি কতটা টাইম পাবেন, কিভাবে আপনাকে কভার করবে, তাই না? আমরা বলেছি যে আপনাকে বৃহস্পতি শুক্রবার আমরা ফিজিক্যালি প্রতিষ্ঠানে সম্পূর্ণ জিনিস প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো, এবং রিটেন টেস্টও আবার ওখানে আবার নেব, এখানেও নিব ওখানেও নিব। আর সেকেন্ড থিং হলো যে যেই দিন আপনার অ্যাসেসমেন্টটা হবে, হ্যাঁ, দ্যাট ইজ আপনার ডেট সেট করা আছে 15 তারিখ। 15 তারিখ কিন্তু হোল ডে আপনাকে এখানে স্পেন্ড করতে হবে, 15 তারিখ সকাল থেকে, এবং একদম 8:30টায় উপস্থিত হতে হবে, কারণ অ্যাসেসর আসার আগেই উপস্থিত হওয়াটা যুক্তিযুক্ত, কোনোভাবেই অ্যাসেসরের পরে আসলে যা অসুবিধা আছে, কারণ অ্যাসেসর ইজ অল ইন অল ইন দ্যাট ডে, সেটা আপনাকে মনে রাখতে হবে। ওনারা যা বলবে সেটাকে আপনাকে খুব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো সারাদিন সেখানে দেখবেন 3টা সেশনে টোটাল কোর্স আপনার অ্যাসেসমেন্টটা হবে। একটা হলো রিটেন টেস্ট, তারপরে এই 1 ঘন্টা রিটেন টেস্টে আপনার 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নই আপনাকে পারার মতন চেষ্টা করতে হবে, কারণ ওইখানেই কিন্তু একটা বড় ব্যাপার। আপনি 30টা অ্যাটলিস্ট 24-25টাও যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনাকে আটকাবে না। আপনাকে 24টা, হ্যাঁ, মোর দেন 22, 3, 4, মানে 24টা আপনার পারার টার্গেট নিয়ে আপনি কাজ করবেন। 24টা প্রশ্নের উত্তর একটা প্রশ্ন, এখানে মার্ক না, যদিও মার্ক বলা ঠিক না, কিন্তু 30টা প্রশ্ন 30টাই আপনাকে পারতে হবে। এর মধ্যে 15টা হলো টিক চিহ্ন থাকে, জাস্ট টিক চিহ্ন দিবেন, মাল্টিপল চয়েস। আর 15টা আপনার শর্ট অ্যান্সারিং, কিন্তু এই শর্ট অ্যান্সারিংটার মধ্যে আপনার কি পয়েন্টটুকু বললেই চলবে, হ্যাঁ, এক লাইন করে লিখলেই হবে। আমি বিগত 3টা-4টা প্রশ্ন আপনাকে তুলে ধরবো, সেই 3টা-4টা প্রশ্ন থেকেই আপনি আশা করি বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এর বাইরেও যদি হয় কিভাবে আমরা নিজেকে প্রস্তুত করব সেটাও আমি দেখাই দিব, যে এডিশনাল প্রশ্নগুলো কিভাবে আমরা কভার করব। সো আপনি বুঝতে পেরেছেন যে ওই প্রশ্ন 3টা-4টা প্রশ্ন যদি আপনার এখানে আমি রেগুলার সলভ করায় দিতে পারি, এবং আপনারা যদি ওইটা নিয়ে আস্কিং করেন, এই যে আমাদের এখানে অনেক বিজ্ঞ ব্যক্তি আছে, ওনারাও হেল্প করবেন যে আরো কিছু রিলেটেড প্রশ্ন বলে, তাহলে আমরা প্রত্যেকেই উপকৃত হব। এবং ওই প্রশ্নের পরে আমরা কিন্তু ডেমোটা কি করে হবে সেটাও আমরা এখান থেকে দেখাই দিব, এবং আমি এগুলো রেকর্ড করে রাখতেছি। রেকর্ডটা আপনাকে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকে রেকর্ডগুলো দেখে নিতে পারবেন। তো আমরা আরেকটু যদি ওই ফিজিক্যালি যে প্রশ্নগুলো একটু দেখাতে চাই, তাহলে আরেকবার একটু
আমাদের অ্যাড হতে হবে। আমরা কি আরেকবার একটু অ্যাড হতে পারি? জি স্যার, অবশ্যই। ওকে, তাহলে আমরা এখন একটু বের হয়ে যাচ্ছি, যে আমি লিংক দিচ্ছি আপনাকে, লিংক দেওয়ার পরে আপনারা আবার একটু কষ্ট করে হ্যাঁ অ্যাড হবে। স্যার আজকের প্রথম থেকে আজকের ক্লাসের রেকর্ডটা কি স্যার? রেকর্ড দেয়া যাবে। একটু প্রথমে রিটেনের একটা অংশ আমি দেখাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, স্যার লিংকটা দিয়ে দিন স্যার এইসব। জি বললাম স্যার এগুলো আমাদের দিয়ে দিন লিংক। হ্যাঁ দিয়ে দিব, অবশ্যই দিয়ে দেব, পজিটিভলি দিয়ে দেব। মানে মোবাইলে দেখছি তো স্যার, স্ক্রিনটা কি ছোট আর কি জন্যই। হ্যাঁ আপনাকে আমি দিয়ে দেবো, আমি সেইগুলো সব, এটা তো পজিটিভলি আপনাকে দিব, দেওয়ার জন্য আমি সব কালেক্ট করে রাখছি। জাস্ট এখানে একটু ডিসকাস করি যে স্টাইলটা কেমন। এখানে দেখেন 1 নাম্বার থেকে প্রশ্ন, 1 নাম্বার রিটেনের প্রশ্ন 1 নাম্বারের থেকে দেখেন একটা স্যাম্পল আকারে দেখাচ্ছি। এখানে দেখেন 30টা প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্নটা দেখেন, এই প্রশ্নগুলো সাধারণত ইংলিশেই থাকবে। আপনি সাধারণত ওই শর্ট অ্যান্সারিংটাও চাইলে ইংলিশে অল্প অল্প করে কিভাবে লিখতে হবে তাও আমি লিখে দিব। ওইটা আপনি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যদি পারেন, না পারেন বাংলায় লিখবেন, তাতে অসুবিধা নেই। Which image format is best suited for photographs and images with gradient due to its ability to handle millions of colors and efficient compression? নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকে এটা বলতে পারবেন এই উত্তরগুলো কি আছে, পিএনজি না জিআইএফ না জেপিজি না পিএসডি? উত্তরটা জেপিজি, তার মানে সি। বুঝতে পেরেছেন সবাই? যেহেতু বলছে ফটোগ্রাফের বিষয় হলে, সুইটেবল ফটোগ্রাফস এর বিষয় যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু জেপিইজি ফরম্যাটে থাকে, নট পিএনজি। জেপিইজি ফর্ম হলো সুইটেবল, নট পিএসডি। কনফিউশন আছে কারো? আচ্ছা, থাকলে আস্তে আস্তে কনফিউশন ক্লিয়ার করে ফেলবেন। Which image format supports transparency and is commonly used for web graphics and images with transparent background? যদি এইটা ওয়েবের ক্ষেত্রে হয়, ওয়েব গ্রাফিক্স এর ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু পিএনজি। খেয়াল করেন, টার্মটা যদি ওয়েবসাইটের বিষয় হয় তাহলে পিএনজি। দুটা জিনিস কিন্তু দুই জিনিস। এই ফটোগ্রাফসের কথা, ইমেজের কথা বলছে, ছবি আমরা যেখানে ব্যবহার করি, যেটা প্রিন্টিং এর কাজে বা অন্য কোনো জায়গায় ছবি নিয়ে কাজ করি, শুধু ছবি নিয়ে, তাহলে কিন্তু জেপিইজি। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু বেটার হলো পিএনজি। ওয়েবসাইটে যে ইমেজগুলো আমরা আনতে চাই, গ্রাফিক্স গুলো আনতে চাই, সেটা কিন্তু পিএনজি বেটার। দুই জিনিস বুঝাইতে পেরেছি? একই কথা কিন্তু দেখেন, একটা বললাম জেপিইজি আর একটা বলছি পিএনজি। ওয়েব রিলেটেড কথা থাকলেই বুঝে ফেলবেন এটা পিএনজি বেটার, আর যেখানে ওয়েব নাই সেখানে জেপিইজি অর্থাৎ ফটোগ্রাফ থাকে। Which file extension is commonly associated with Photoshop plug-in file? তাহলে এখানে আমরা কিন্তু অনেকগুলো বলছি .exe, .dll, .8bf, .psd। তো এটা ফটোশপের প্লাগ ইনের জন্য .8bf। বুঝতে পেরেছি সবাই? কারেক্ট অ্যান্সার হলো 0.8bf। আমরা কারেক্ট অ্যান্সার সহ আলোচনা করে দিচ্ছি, পরে আমরা যখন আবার এই পরীক্ষা নিব এটা নিয়ে, তখন কিন্তু আপনারা যাতে অ্যান্সার করতে পারেন সেই রকম প্র্যাকটিস করাবো কয়েকবার। What is the function of a layer mask? লেয়ার মাস্কের কাজ কি? বলা হয়েছে টু চেঞ্জ দ্য কালার অফ এ লেয়ার। আবার বলছে টু হাইড অর রিভিল পার্টস অফ এ লেয়ার, টু ইনক্রিজ দ্য লেয়ার্স অপাসিটি, টু ডুপ্লিকেট এ লেয়ার। তাহলে মাস্কিং এর ক্ষেত্রে যেটা, মাস্কিং করার মানেই হচ্ছে এটাকে হাইড করা, অর রিভিল পার্টস অফ এ লেয়ার। তাহলে একটা লেয়ারকে হাইড করা বা রিভিল করাটাই এর কাজ।
মাস্কিং এর ক্ষেত্রে। হোয়াট ইজ এ স্মার্ট অবজেক্ট? কোনটা স্মার্ট অবজেক্ট? এ রাস্টারাইজড লেয়ার, a layer that can edited non-destructively. A text layer, a layer without transparency. এখানে বি যেটা, a layer that can edited non-destructively. তাহলে স্মার্ট যেটা অবজেক্টিভ সেটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, যে অবজেক্ট আপনি ব্যবহার করবেন ন্যাচারালি যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাহলে তো এটা সুন্দর লেয়ার হইল না, সুন্দর অবজেক্ট, স্মার্ট অবজেক্ট হইল না। তার মানে ছবির মধ্যে কোনো ছবি দেখবেন ভেঙে ভেঙে যায়, আর কোনো ছবি দেখেন বড় করলেও ফেড হয় না, ভাঙে না। হ্যাঁ, সেটা হলো স্মার্ট অবজেক্ট। হাউ ডু ইউ ডিসপ্লে আউটপুট ইন জাভাস্ক্রিপ্ট? ন্যাচারালি জাভাস্ক্রিপ্টে এই সবগুলো নিয়ে হয়তো প্রিন্ট কমান্ড দিয়েও দেওয়া যায়, অ্যালার্ট দিয়েও দেওয়া যায়, ইউজিং console.log ব্যবহার করা যায়, ইউজিং document.write, চারটাই কিন্তু আউটপুট ডিসপ্লে করে। বাট বেসিক্যালি যেটা এখানে মিন করে যে প্রোগ্রামাররা যদি কোনো টেস্ট করতে চায় যে আমি এই প্রোগ্রামটা লিখেছি 3 লাইন 4 লাইন, তাহলে এটার আউটপুটটা আসলে কি আসবে সেটা দেখার জন্য অপশন যেগুলো আছে কনসোলে যে দেখতে পারে। কনসোলে কোনো আউটপুট যদি আপনি প্রিন্ট পেতে চান তাহলে সাধারণত console.log এই কমান্ডটা ব্যবহার করা হয়ে থাকে। এটা জাভাস্ক্রিপ্টের কমন প্রশ্ন, এইটা খেয়াল রাখেন। হিসাবে আপনি জাভাস্ক্রিপ্টের সবকটা দিয়ে আপনি উইন্ডোতেও ডিসপ্লে করাইতে পারেন, রাইট করাইতে পারেন, অ্যালার্ট করাইতে পারেন। বাট কনসোলে যদি আপনি এটা একটু যদি প্রশ্নটার মধ্যে আমার কাছে একটু গ্যাপ আছে মনে হয়েছে, কারণ এই প্রশ্নটার উত্তর সবকটাই ঠিক, পারফেক্ট উত্তর যদি এটা বলতেছে, বাট এইটার প্রশ্ন ঠিক হয় নাই। যাই হোক, আমরা আরো কারেক্টেড প্রশ্ন, এই রিলেটেড কারেক্টেড প্রশ্ন পাবো, তবে আপনি এটা দিলেই এনাফ। What are single line and multi-line comments in JavaScript? How do you comments out this code? তাহলে সিঙ্গেল লাইন কিভাবে কমেন্টস করে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে বলেছে, অথবা সিঙ্গেল লাইন অথবা কি মাল্টি লাইন। তো জাভাস্ক্রিপ্টের জন্য সাধারণত এই যে দেখলেন যে হ্যাঁ ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার, তারপরে যা লিখবেন লেখার শেষে যে আবার স্টার দিয়ে আবার ব্যাকস্ল্যাশ, এটা সিঙ্গেল লাইনের জন্য প্রযোজ্য, এবং এটা মাল্টিপল লাইন, একাধিক লাইন হলেও তাহলে আপনি পরের লাইনে যে লাস্টে আছে মানে শুরুতে এই হ্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার দিবেন, আর যেটুকু আপনি কমেন্টস করে রাখবেন অর্থাৎ প্রোগ্রাম যেটা ইন্টারনালি ট্রান্সলেট করবে না সেই ক্ষেত্রে লাইনের লাস্টে এসে আবার স্টার দিয়ে ব্যাকস্ল্যাশ দিলে কিন্তু ওই লাইনটুকু পুরাপুরি কমেন্টস আকারে দেখাবে। তো এই বিষয়টাকে সিঙ্গেল লাইনে দেখেন ডিতে বলেছে, সিঙ্গেল লাইনে বলেছে আপনি যদি এই লেখার আগে যদি এরকম দুইটা স্ল্যাশ দেন তাহলে এক লাইনে কভার করবে, আর যদি এইরকম লাইন ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার দিয়ে আবার লাস্টে ব্যাকস্ল্যাশ দিয়ে স্টার দেন তাহলে মাল্টি লাইনের জন্য এটা। তাহলে এইখানে আমরা সিঙ্গেল লাইন এবং ডাবল লাইন মাল্টি লাইন দুটাকেই কভার করেছে, এই ডিটা হলো কারেক্ট অ্যান্সার। এখানে যেগুলো আছে এটা মানে HTML এর জন্য প্রযোজ্য, হ্যাঁ এটা এই জাভাস্ক্রিপ্টের জন্য এটা প্রযোজ্য। সো ডি ইজ কারেক্ট অ্যান্সার। সিলেক্ট দ্য বেসিক ডেটা টাইপ ইন জাভাস্ক্রিপ্ট। এখানে অনেকগুলো ডেটা টাইপ লিখেছে, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, অ্যারে। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, অবজেক্ট, এবং ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট। CHR ক্যারেক্টার মানে 4 বলে ক্যারেক্টার, স্ট্রিং, বুলিয়ান, অবজেক্ট, অ্যারে। বাট এই বিটা হলো কারেক্ট অ্যান্সার। নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল এবং অবজেক্ট 1 2 3 4 5 6, এই 6টা হলো বেসিক ডেটা টাইপ। হাউ ডু ইউ চেক দ্য ডেটা টাইপ বাই ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট? এই যে টাইপ অফ লিখে ভেরিয়েবল দিলে ব্র্যাকেটের মধ্যে, তাহলে আপনি ওইভাবে চেক করে যে কোন টাইপের, এটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি নাল, এটা আপনি টাইপ অফ কমান্ডে ব্যবহার করে লিখতে পারেন। 10 নম্বরে দেখেন এখানে লেখা আছে হোয়াট আর অ্যারিথমেটিক অপারেটরস ইন জাভাস্ক্রিপ্ট। আসলে অ্যারিথমেটিক
অপারেটর সবগুলো এই একই জিনিসই, প্লাস মাইনাস, গুণ হলো স্টার এবং স্ল্যাশ দিয়ে ভাগ বোঝাচ্ছে। 11 নম্বরে বলছে which keyword is used to declare a variable in JavaScript। var অথবা let দুটাই ব্যবহার করে। হ্যাঁ, আপনি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ভারটা বেশি ইউজ করে, আপনি ভারটাই দিবেন, লেটও দিতে পারেন। অপারেটর ইউজড ইন স্ট্রিক্ট ইকুয়ালিটি, তার মানে এখানে কিন্তু এটা হলো ইকুয়াল আর এটা নট ইকুয়াল, এই তিনটা ইকুয়াল চিহ্ন দিয়ে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ট্রিক্ট ইকুয়াল চিহ্ন দেয়, অর্থাৎ এখানে টাইপ এবং ভ্যালু দুইটাই যখন সমান হয় তখন এই তিনটে যাচাই করতে চান দুইটা জিনিসই, কোন একটা ভেরিয়েবলের ভ্যালু এবং টাইপ দুটাই যদি আপনি যাচ করতে চান তাহলে এই অপারেটরটাকে ব্যবহার করবেন, অর্থাৎ তিনটা ইকুয়াল চিহ্ন। which function is used to output data to the console in JavaScript। তাহলে ওই দেখেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কনসোল, ওই দেখেন কনসোল কথাটা লিখলে আউটপুট ইন টু দ্য কনসোল, তার মানে কনসোল ডট লগ। এটা পারফেক্ট এই প্রশ্নটা। which built-in method is used to convert a string to an integer in JavaScript। the parse integer, parse integer দ্বারা সে কি করে, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে কোন একটা ভ্যালু বা ডেটা। what does the method query selector do in JavaScript? It selects the first statement based on CSS। আপনারা যারা জাভাস্ক্রিপ্ট পারেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা কোয়েরি সিলেক্টর ফাংশন ব্যবহার করি, আরো এলিমেন্ট বাই আইডি, তাই না, মানে এরকম অনেক ফাংশন আছে, সেটা আমরা ব্যবহার করি। বাট কোয়েরি সিলেক্টর যদি শুরুতে করে থাকি তাহলে হয়তো এই কোয়েরি সিলেক্টর মধ্যে যে ট্যাগ চিহ্নটা দিবেন বা যে মানে ক্লাসটা দিবেন সেই ক্ষেত্রে একটা লাইনে অনেক কথার কথা, যে h1 নিয়ে একটা কাজ, একটা কোয়েরি সিলেক্টর করলেন h1 এর, তো h1 হয়তো 4-5টা আছে, তখন সেখানে কিন্তু শুধুমাত্র প্রথমটা সিলেক্ট করবে। ইট সিলেক্ট দ্য ফার্স্ট এলিমেন্ট বেসড অন CSS সিলেক্টর। What are data type in JavaScript? JavaScript এর data give example। দেখেন নাম্বারের ক্ষেত্রে আমরা এইভাবে লিখি, let name is equal to 5, string let name is equal to এত। দেখেন এখানে কিন্তু let ব্যবহার করেছে, 12 ব্যবহার করা যায়, letও ব্যবহার করা যায় বলেছিলাম। স্ট্রিং এর ক্ষেত্রে দেখেন ভেরিয়েবলের নাম, তার সঙ্গে কিন্তু উইদিন দা ইনভার্টেড কমা আমি ভ্যালুটা দিয়েছি। is true, এখানে ট্রু ফলস বুলিয়ান হিসাবে। আনডিফাইন্ড x ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিন্তু এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করি নাই। নাল y is equal to null দিয়েও আমি ডিক্লেয়ার করতে পারি, সিম্বল ES6। how does an interactive website differ from, এগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু শর্ট, এই 15টা কিন্তু ছিল মাল্টিপল চয়েস, আর এই নিচের 15টা আবার দেখবেন যে শর্ট অ্যান্সারিং। how does an interactive website differ from a static and dynamic website? তার মানে ওয়েবসাইট যদি স্ট্যাটিক ওয়েবসাইট থাকে, ডাইনামিক ওয়েবসাইট থাকে, আবার বলতেছে ইন্টারেক্টিভ ওয়েবসাইট, 3 রকমের বলতে চাচ্ছে। স্ট্যাটিক হলো ফিক্সড, ফিক্সড কন্টেন্ট, নো ইউজার ইন্টাররিয়াকশন, তার মানে কিন্তু ইউজাররা ফ্রন্ট এন্ডে থেকে এটার মধ্যে কোনো, যেমন ফর্ম ফিল আপ করার প্রশ্ন থাকতে পারে, কোনো বাটনে ক্লিক করার বিষয় থাকতে পারে, কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে এই সুযোগ নাই, ইন্টারাকশন নাই। ডাইনামিকের ক্ষেত্রে বলছে কন্টেন্ট চেঞ্জেস বেসড অন সার্ভার সাইড ডেটা, অর্থাৎ আপনি যেহেতু ব্যাক এন্ডে কানেক্টেড থাকবে আপনার সার্ভার, এবং পিএসপি ব্যবহার করে কি করতে পারে, সার্ভার সাইড থেকে ওই ব্যাক এন্ডে যে ডেটাবেস আছে সেই ডেটাবেস থেকে ভ্যালু এনে আপনাকে স্ক্রিনের সামনে নিয়ে আসতে পারে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর ইন্টারেক্টিভ যেটা, সেটা কিন্তু ওই পিএসপি ইউজ হবে না, সার্ভারও লাগবে না ব্যাক এন্ডের, বাট কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ইন্টারেক্টিভ করা যায়। এনগেজড ইউজার উইথ রিয়েল টাইম ইন্টারাকশন ইউজিং ফ্রন্ট এন্ড টেকনোলজিস, যেমন আপনাকে বললাম যে অনেক সময় আপনাকে বলবে ওইরকম একটা ফর্ম দিয়েছে, যখন আপনি ক্লিক করলেন ফর্মে সেখানে ভ্যালিডিটি চেক করার ব্যাপার থাকে। এরকম অনেক ধরনের ছোট ছোট বিষয় আছে ইন্টারেক্টিভ কাজ করে, অর্থাৎ
অ্যানিমেটেড কিছু কাজ হতে পারে, অথবা এরকম ভ্যালিডেট করার কিছু বিষয়কে আমরা ইন্টারঅ্যাক্টিভের মধ্যে আনবো। আমরা ডেমোতে যখন যাব তখন হয়তো এই কথাগুলো না একটু ক্লিয়ার করে দিতে পারবো। আর এমনি তো আপনারা বেশিরভাগই জানেন, আপনারা সবাই কাজ করেন, সুতরাং আপনারা কিন্তু কম বেশি জানেন। তারপর আমি একটু ডিসকাস করে দিয়েছি যে যদি কেউ না জেনে থাকেন তার জন্য এটা প্রযোজ্য। Which code editor do you prefer for web design and development project and why? ন্যাচারালি আমরা কিন্তু সবাই VS কোড, এই কোড এডিটরটা, আমাদের একটা টেক্সট এডিটর লাগেই, বা ওটাকে কোড এডিটর বলেন, টেক্সট এডিটর বলেন। এই VS কোডটা আমরা ব্যবহার করে থাকি বেশিরভাগ, কারণ সেটা লাইট ওয়েট এবং পাওয়ারফুল এক্সটেনশন। এখানে অনেক ধরনের এক্সটেনশন যুক্ত করা যায়, আপনারা দেখেছেন। এটাকে গিট হাবে কানেক্টেড করা যায়, গিট ইন্টিগ্রেটেড থাকে, এটাও একটা এক্সটেনশন বলতে পারেন। আর ইন এডিশন অফ দ্যাট আপনারা বলতে পারেন যে এইখানে কোড লেখার ফলে এই কোড সাপোর্ট করে সব ধরনের ব্রাউজার, অধিকাংশ ব্রাউজার VS কোডের লেখা, VS কোডের যে কোড আপনি তৈরি করতেছেন সেটাকে সাপোর্ট করে। মেইনলি ওই তিনটা কারণ। Can you explain the basic purpose of FTP, File Transfer Protocol সফটওয়্যার ইন ওয়েব ডেভেলপার? সুতরাং আপনারা খুব ভালো করে জানেন FTP মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ সার্ভারের সঙ্গে যদি আপনার মানে ইউজার কানেক্টেড হতে চায়, তাহলে কিন্তু আমরা FTP ব্যবহার করতে পারি ফাইল ট্রান্সফার করার জন্য। অর্থাৎ কি হলো, আপনি যে অফলাইনে যে আপনি যে সফটওয়্যারটা তৈরি করলেন সেটা তো আপনাকে সার্ভারে আপলোড করতে হবে, তাহলে সেই আপলোড করতে গেলে আপনাকে FTP ব্যবহার করতে পারেন। শুধু আপলোড না, ডাউনলোড করা লাগতে পারে, চেঞ্জের কোনো ফাইল চেঞ্জ করা লাগতে পারে, সেই সব কিছুই কিন্তু আপনি FTP এর মাধ্যমে করতে পারবেন। হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান HTML লগইন ফর্ম উইথ এ সাবমিট বাটন? এটা আসলে একটা প্রোগ্রাম, সোজা কথা। একটা ফর্ম আপনি তৈরি করবেন, ফর্মের ক্ষেত্রে অ্যাকশন এবং এখানে সাবমিট বাটন ইউজ করলে, এখানে যদি আইডি ব্যবহার করে নেই, আইডি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যদি আপনি ইফেক্টিভ করতে চান, ইন্টারঅ্যাক্টিভ করতে চান, তখন আইডি ব্যবহার করতে হবে। যাই হোক, ফর্ম দিয়ে শুরু, ফর্ম দিয়ে শেষ, এই লেভেল টেবেল না দিয়ে সরাসরি আপনি ইনপুট দিয়েও কাজ সেরে ফেলতে পারেন। তাহলে আপনি লেভেল দিতে চাইলে দিতে পারেন, না দিলে শুধু ইনপুট দিয়ে এইখানে ইনপুটের মধ্যে টাইপ লিখলেন টেক্সট, সুতরাং টেক্সট থাকলে আর কিছু লাগলো না, তারপরে আপনি প্লেস হোল্ডারের মধ্যে কিছু লিখে দিতে পারেন, অথবা অ্যাজ ইট ইজ যেগুলো আছে আপনি ইনপুট লিখলেন, লাস্টে বাটন দিলেন। বাটনটা অন্য ইনপুটের ক্ষেত্রে টেক্সটের পরিবর্তে যেহেতু পাসওয়ার্ড সেট করতে চাইলে সেটাও কিন্তু পাসওয়ার্ড টাইপ সেট করতে হবে ইনপুটের ক্ষেত্রে, আর বাটনের ক্ষেত্রে অবশ্যই টাইপ সাবমিট সেট করতে হবে। সো এই প্রোগ্রামটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আপনারা ব্যবহার করেছেন, সুতরাং এটা আসতে ওইভাবে লিখে দিতে পারেন, যে যত ছোট করে পারেন সেভাবে লিখতে পারেন। When should I consider using SVG image? When you need resolution independent graphics, যখন আপনি লোগোস অথবা স্কেলেবল ইমেজেস ইউজ করতে চাচ্ছেন উইদাউট পিক্সেলেশন, তার মানে কিন্তু আপনারা কিন্তু জানবেন যে ইমেজের ক্ষেত্রে দুই ধরনের, একটা গ্রাফিক্স টাইপের বিষয় আসে, ভেক্টর ইমেজ, অথবা পিক্সেলেশন দিয়েও যে কাজটা করে, দুটাই আর কি, অর্থাৎ লাইন ব্যবহার করে করতে পারে। তো এখানে যেটা মেইনলি বলেছে যে SVG এর ক্ষেত্রে আমরা SVG এর ক্ষেত্রে কিসের জন্য ব্যবহার করি? when you need resolution independent graphics, যেমন লোগো, স্কেলেবল ইমেজ, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। What is the ID selector in CSS? ID selector কি? এটা একটা ইউনিক আইডি, প্রত্যেকটা ট্যাগে বা প্রত্যেকটা এলিমেন্টকে আপনি কোনো ট্যাগের মাধ্যমে যদি এটা ব্লকে রাখেন, সেই ব্লকটাকে একটা ইউনিক আইডি দ্বারা চিহ্নিত করলে সুবিধা কি? আইডি কিন্তু ইউনিক, ক্লাস কিন্তু ইউনিক না। ক্লাস কিন্তু একটা ক্লাস ডিক্লেয়ার করে, মানে একাধিক ক্লাস কিন্তু আপনি ডিক্লেয়ার করতে পারেন এট এ টাইম, কিন্তু আইডি কিন্তু আপনি একটা এলিমেন্টের জন্য একটাই আইডি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ক্লাসে একাধিক ছাত্র থাকতে পারে, কিন্তু প্রত্যেক ছাত্র রোল নাম্বার কিন্তু ইউনিক। তো সেই ক্ষেত্রে আইডি হতে হবে ইউনিক, এই কথাটাই বলার চেষ্টা করেছে। আপনারাও এটা জানেন আশা করি। এই যে হেডার দিয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লু, এখানে CSS কপিরাইট কোথায় লিখছে? এখানে তো আইডি কোনো কিছু লেখে নাই, এটা কেন দিয়েছে জানি না।
এটা আমাকে একটু দেখে দেখতে হবে। যাই হোক, আইডি হতে হবে ইউনিক, এখানে আইডি লেখা নাই। হ্যাঁ, হাউ ডু ইউ অ্যাপ্লাই মাল্টিপল সিএসএস ক্লাস, এই দেখেন মাল্টিপল ক্লাস, এই দেখেন ডিপ লিখলাম, এখানে ক্লাস লিখে এই যে ক্লাস 1 ক্লাস 2 বা যে কোনো নাম XYZ দিতে পারেন। এইভাবে একাধিক ক্লাস একটা ক্লাসের মাধ্যমে ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু আইডি কিন্তু তা পারবেন না। হাউ ডু ইউ ক্রিয়েট ফাংশন ইন জাভাস্ক্রিপ্ট, তো ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করবেন, কিওয়ার্ডটা ব্যবহার করে যে কোনো নাম দিতে পারেন আপনি, বাট উইদিন দা ব্রাসেস এখানে রাখতে হবে। হ্যাঁ, তো এই গ্রিড নামে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এই ফাংশনটা কল করলে কি করবে, সে বলছে কনসোল ডট লগ এখানে হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ কনসোলে আপনাকে হ্যালো ওয়ার্ল্ড লিখে দেখাবে। অর্থাৎ আপনি যখন এই গ্রিডে ক্লিক করলেন, আপনি যে ইনস্পেকশনে যাবেন, ইনস্পেকশনে দেখবেন ওখানে কনসোল সিলেক্ট করা যায়, এটা আমরা ফিজিক্যালিও দেখাই দিব, তখন সেটাকে আপনি এই লেখাটা দেখতে পাবেন। এই লেখা ছাড়া আপনি অন্য কোনো লেখা দিলেও সেটা দেখতে পাবেন। হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান অর্ডার লিস্ট ইন HTML, অর্ডার লিস্ট তো জানেন, OL দিয়ে তারপরে LI দিয়ে আইটেম দিতে পারেন, LI তারপর OL, এটা খুব ইজি জিনিস। হোয়াট আর অ্যারেজ অ্যান্ড অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট, এই লেট দিয়ে আপনাকে লিখছে, ফ্রুটস দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখেন 1টা 2টা 3টা ফলের নাম লিখেছে, এটা অ্যারে আকারে আছে। অর্থাৎ এই যে ফ্রুটস নামে যে অ্যারেটা ডিক্লেয়ার করলেন, অর্থাৎ ফ্রুটস যে মেমোরিতে যখন আপনি রাখবেন, ফ্রুটস 0-তে থাকবে অ্যাপেল, ফ্রুটস 1-এ থাকবে ব্যানানা, ফ্রুটস 2-তে থাকবে চেরি। তো এইভাবে অ্যারে ডিক্লেয়ার করেন। আর যদি অবজেক্ট হয় সেখানে কিন্তু একাধিক পেয়ার ভ্যালু থাকবে। যেমন দেখেন লেট পার্সন নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, এটা সমান সমান কি, উইদিন দ্য সেকেন্ড ব্র্যাকেট লিখলো, নেম দিয়ে ক্লোন দিয়ে দিয়েছে নাম, তারপরে কমা দিয়ে দিয়েছে এজ, তার মানে যে ব্যক্তিটার নাম সেই ব্যক্তিটার এজ, তার মানে একাধিক প্রপার্টিজ দিতে পারে। একটা অবজেক্টের মধ্যে একাধিক প্রপার্টিজ থাকতে পারে, বাট সেটা পেয়ার আকারে থাকে। তার মানে এইটা হলো ভেরিয়েবলের নেম আর এটা হলো তার ভ্যালু, এটা ভেরিয়েবলের নেম, এটা ভ্যালু। এখানে কিন্তু তা না, একটা ভেরিয়েবল ভ্যালু অনেক, আর এখানে পেয়ার আকারে থাকতেছে দুইটা কি ভ্যালু পেয়ার। হোয়াট ইজ দ্য পারপাস অফ সেট টাইম এন্ড সেট ইন্টারভ্যাল, সেট টাইম আউট যেটা এই ফাংশনটা কি করছে, এক্সিকিউট কোড আফটার এ স্পেসিফিক ডিলে, তার মানে আপনাকে বলছে যে নির্দিষ্ট সময় পরে এই কাজটা শুরু করবে। আপনি মনে করছেন যে ক্যামেরায় বাটন ক্লিক করে দিয়ে আসলেন, 5 মিনিট পরে শাটার অফ হবে, তাহলে এই ধরনের কোনো কিছু যে নির্দিষ্ট সময় পরে এটা স্টার্ট হবে বা কাজ করবে, তখন এই সেট টাইম আউট দিতে পারেন। আর সেট ইন্টারভাল বলতে বোঝাচ্ছে যে এটাও একটা ফাংশন, প্রতি সেকেন্ড পর পর বারবার এটা রান করাবে। এই প্রোগ্রাম এর ভিতরে আপনি যা লিখবেন, আপনি যদি 1 সেকেন্ড ডিলে দিয়ে দেন, 1 সেকেন্ড পর প্রতি 1 সেকেন্ড পর পর আবার রিফ্রেশ করে দেবে টোটাল কাজটা। রিপিটেডলি এক্সিকিউট কোড at a specific interval. Explain the difference between for loop, while loop and do while loop. For loop হচ্ছে run a block of code for a specific number of time. আপনি একটা মানে কন্ডিশন সেট করে দিলেন, হ্যাঁ, সেই কন্ডিশন অনুযায়ী সে কিন্তু কাজ করবে। while runs a long as condition is true, যত সময় কন্ডিশনটা সত্যি থাকবে তত সময় চলবে। আর আগেরটা বলেছে ফর দিয়ে বলে দিয়েছে যে আপনি একটা জিনিসের ভ্যালু সেট করে দিয়েছেন, ওই ভ্যালু এক এক করে বাড়বে এবং বা একাধিক 1 বা 2 করে বাড়বে কমবে, এবং সেই অনুযায়ী এটা রান করবে, মানে ব্লক অফ কোড। আর ডু হোয়াইল বলতেছে রানস অ্যাট লিস্ট অন, প্রথমে একবার রান করে যাবে, আপনার ভিতরে যাই থাকুক না কেন একবার রান করবে, তারপরে কন্ডিশন সেট করবে, তখন যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার রান করবে। সো এই তিনটা কাছাকাছি লুপিং এর জন্য ব্যবহার করা হয়। হাউ ডু ইউ হ্যান্ডেল কন্ডিশনাল স্টেটমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টে কি আছে, ইফ এলস সুইচ, এগুলো আরো একটা কন্ডিশনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আপাতত এই তিনটাই দেখেন, ইফ এলস আর সুইচ, 4টা এখানে দিয়েছে। তো এখানে দেখাচ্ছে if x is greater than 10, এখানে কনসোলে এই লেখা দেখে এলস, এটা তার মানে এটার ব্যবহারও দেখাই দিয়েছে।
আর হলো লাস্টে যদি আপনাকে 30 নম্বরে দেখাচ্ছে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট অবজেক্ট মডেল মানে DOM in JavaScript. DOM represent the structure of HTML document as a tree of objects, allowing JavaScript to dynamically manipulate and interact with the web content. তার মানে ট্রি আকারে অবজেক্ট গুলো থাকতেছে। মূলত এটা আপনার উইন্ডো বেস, তারপরে আপনাকে উইন্ডোতে কিভাবে কাজ করে সেটার একটা স্ট্রাকচার HTML এর স্ট্রাকচার। মোটামুটি 30টা প্রশ্নের উত্তর আমরা ডিসকাস করেছি। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। বুঝেছেন বা বোঝেন নাই বা যাই, যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন। যে আলোচনায় প্রশ্নের ধরনটা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এরকম আমরা 3-4টা প্রশ্ন যদি আপনাকে দিয়ে দেই এবং উত্তর সহ আপনি এটা যদি প্র্যাকটিস করেন, আর তার পাশাপাশি এই রিলেটেড প্রশ্নগুলোর উত্তর আরো আমরা চেক করব। আরো এখানে আপনি জানেন যে W3 স্কুল থেকেও কিছু কিছু প্রশ্ন আপনি বের করতে পারেন, আরো এই ধরনের কাজগুলো আছে আমরা দেখতে পারবো। তো এটা গেল আপনার রিটেন প্রশ্নের একটা ধারণা আপনাকে দিলাম। আর একটা জিনিস আপনাকে আমরা বলবো যে ডেমোর একটা বিষয় আপনাকে একটু দেখাতে চাই। আমি এটাকে স্টপ করে আমি নতুন করে ডেমোর আর একটা জিনিস দেখাই, যে ওটা দিয়ে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমরা আবার একটু যাই ডেমোটা না। এগ্রিকালচারাল ইনফরমেশন হাব একটা বললো যে আপনাকে দেখেন রিপ্রেজেন্টেবল 3 একটা জিনিস বললো যে জব অবজেক্টিভ বললো, the objective of this job is to create an agricultural information hub। তাহলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে বলতেছে, যে এই ওয়েবসাইটটার টাইটেলটা দিয়ে দিল কি এগ্রিকালচারাল ইনফরমেশন হাব, দ্যাট কি লিখলো, ও আচ্ছা, সোর্স এ কম্প্রিহেন্সিভ রিসোর্স, এখানে মানে কিছু শব্দ এদিক সেদিক আছে, ফার্মারের রিলেটেড কিছু বিষয়, এগ্রিকালচারাল এন্থ্রিসিস এর কথা বলেছে। দ্য হাব উইল প্রোভাইড ফার্মিং গাইড, কি কি প্রোভাইড করবে, ফার্মিং গাইডস, ডিটেলস ক্রপ ইনফরমেশন, পেস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজিস, and a means for user to contact a agricultural expertise for further assistance। মানে এখানে বলছে একটা এগ্রিকালচার, এটা আসলে আপনাদের রিলেটেড বিষয় নাও হতে পারে, আপনি যেহেতু ডেভেলপার আপনি ডেভেলপ করবেন, সুতরাং ডেভেলপ করার সময় তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আপনি আমাকে এইরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেন, সেটা হলো কি এগ্রিকালচার ইনফরমেশন হাব। কিন্তু কন্টেন্ট গুলোর মধ্যে কিন্তু এই কন্টেন্ট কিন্তু তারাই যদি প্রোভাইড করবে, আপনি কিন্তু প্রোভাইড নাও করতে পারেন, বাট স্ট্রাকচারটা আপনার। তো সেখানে আপনাকে বলে দিয়েছে কি কি থাকবে, একটা হোম পেজ থাকতে হবে, ফার্মিং গাইড সেকশন থাকতে হবে, ক্রপ ডিটেলস সেকশন থাকতে হবে, পেস্ট কন্ট্রোল স্ট্র্যাটেজি থাকতে হবে, কন্ট্যাক্ট ফর্ম থাকতে হবে। তাহলে 5টা জিনিস থাকতে হবে। আপনি ইচ্ছে করলে মানে ন্যাচারালি এরা কিন্তু সিঙ্গেল পেজে হতে পারে এবং 5 পেজেরও হতে পারে, আপনি 2 রকমই চিন্তা করে রাখতে পারেন। আপনাকে যেভাবে তারা যেটা চায়, দ্যাট ইজ অ্যাসেসররা যেটা চায়, তো আপনি কিন্তু 5 পেজই করবেন। তো সেখানে আপনাকে বর্ণনায় কি বলে দিয়েছে যে হোম পেজে আপনার 2টা জিনিস এখানে থাকতেই হবে। একটা হলো ইন্ট্রোডাকশন টু এগ্রিকালচার ইনফরমেশন হাব, বিতে বলছে ফিচার্স সেকশন হাইলাইটিং ফার্মিং গাইড। এরপরে ধরেন ফার্মিং গাইড সেকশন, আচ্ছা তাহলে এইখানে এতে বলেছে ইনফরমেশন থাকতে হবে এবং এর ইটস পারপাস, 2টা জিনিস থাকতে হবে। আর একটা ফিচার সেকশন দিবেন ওই পেজে,
তাহলে সেই পেজের মধ্যে কিন্তু এই 3টা পয়েন্ট মানে 3টা কলাম আকারে দিয়ে দিলেন। তাহলে যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু আপনার একটা মেনু থাকতে হয়। মেনুর সঙ্গে অনেক সময় দেখবেন যে একটা স্লাইডার দিয়ে দিলে আরো সুন্দর লাগে, কিছু ছবি যাচ্ছে স্ক্রলিং করে, তারপরে আপনার হয়তো টাইটেল থাকতে পারে, তারপরে আপনি ওই বর্ণনাগুলো থাকতে পারে, অর্থাৎ ইনফরমেশন গুলো থাকতে পারে, পারপাস থাকতে পারে। তার নিচে আপনি আরেকটা সেকশন দিলেন, যেখানে আপনাকে বলতে পারলেন যে ফিচার সেকশন, সেই ফিচার সেকশনের নিচে আপনি 3টা কলাম দিয়ে দিলেন। সেই 3টা কলামে এই ফার্মিং গাইড সম্বন্ধে কিছু কথাপত্র লিখলেন, একটা ছবি দিলেন, কিছু টাইটেল দিলেন, কিছু টেক্সট দিলেন। সো এরকম প্যারালালি 3টা জিনিস দিলেন, আমরা এটা করে দেখাবো। তারপরে ধরেন দ্বিতীয় পেজে ফার্মিং গাইড, সুতরাং প্রথম পেজটা যদি লাস্টে আপনার কি করলেন, ফুটার দিয়ে দিলেন। আচ্ছা, সেকেন্ড পেজে আপনি কি করলেন, হেডার এবং ফুটার সেম রাখলেন, ভিতরে যে মাঝখানে যে ফিচার সেকশনের বিষয়টা ওইটা আপনি চেঞ্জ করে দিলেন। কি চেঞ্জ করে দিলেন, সেই চেঞ্জের মধ্যে কিন্তু আপনাকে বলে দিল কালেকশন অফ গাইডস এন্ড টিউটোরিয়ালস কভারিং ইত্যাদি ইত্যাদি। বিতে ওই রকম কিছু জিনিস আছে, সেটা আপনি দেখায় দিবেন। আমি কি এই দুটা জিনিস বোঝাইতে পেরেছি? একটু বলবেন। জি স্যার। তাহলে সিমিলারলি কিন্তু আপনার তৃতীয় পেজে ক্রপ ডিটেইল সেকশন আছে, পেস্ট কন্ট্রোল সেকশন আছে, লাস্টে যেটা এই যে কন্টাক্ট ফর্ম, এটা একটা বিষয় থাকবে। এই কন্টাক্ট ফর্মে আপনি কি কি ফিল্ড ব্যবহার করবেন, নেম, ইমেল, হ্যাঁ, তারপরে এত কিছু এক্সপার্টিজের কিছু বিষয় আছে, অপশনাল অ্যাটাচমেন্ট যদি কিছু থাকে, কিছু শেয়ারিং থাকতে পারে। তো এই ফিল্ডগুলোর কয়টা ফিল্ড আমরা দেখব, সেই কয়টা ফিল্ড সেট করব, এবং সেই কিভাবে সেট করব, এবং এটাকে ভ্যালিডেট করার প্রশ্ন আসবে। এই ভ্যালিডেট করার ক্ষেত্রে আপনাকে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, একটা আমরা ছোট ছোট জাভা স্ক্রিপ্ট আপনাকে দেখাই দিলে আপনি খুব ইজিলি মনে রাখতে পারবেন। আর এইখানে আমি যত কিছুই বললাম সবকিছুই কিন্তু আমরা দেখবো যে ওই বুটস্ট্র্যাপ দিয়ে কপি করে করে এনে আমি দেখাইতে পারবো। সুতরাং কোনো কিছু এখানে মুখস্থ করার বিষয় নাই। আপনি একটা যদি ভালো করে পারেন, আপনি সেম টাইপের একাধিক যে কোনোটা আসুক না কেন, আপনি কিন্তু একইভাবে আপনি সেইগুলো করতে পারবেন। তো আমার বিশ্বাস যে ডেমো পোর্শন আপনাকে কেউ আটকাতে পারবে না, হাতে দিতে পারবে না। আমি সেভাবে আপনাকে গাইড করব। স্যার একটা কোশ্চেন ছিল। জি স্যার, বলেন। স্যার, পরীক্ষার সময় আমাদেরকে হচ্ছে ডকুমেন্টেশন অ্যাক্সেস করতে দিবে? হ্যাঁ, আপনি ডকুমেন্টেশন অ্যাক্সেস বলতে বোঝাচ্ছে আপনি ইয়াতে যে কোনো ব্রাউজারে যে আপনি যে কোনো একটা ছবি, টেক্সট এগুলো ডাউনলোড মানে ওখান থেকে নিয়ে নিতে পারবেন কপি করে। হ্যাঁ, যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্টের হচ্ছে W3 স্কুল আছে, বুটস্ট্র্যাপ আছে, ওইখান থেকে তো নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনাকে এআই ইউজ করতে দিবেন, মানে চ্যাট জিপিটি বা লাইক দ্যাট, এগুলো আপনি ইউজ করতে পারবেন। বাকি আপনি বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন, আপনি W3 স্কুলস ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় কোড নিয়ে তারপরে আপনি আপনার মতন করে আপনার তো কোড নিতেই পারবেন, কিন্তু আপনি তো আবার এরা যেভাবে চেয়েছে সেইভাবে আপনাকে ডেভেলপ করে দিতে হবে। আপনি এই রিলেটেড অনেক ছবি পাবেন, সেখান থেকে ছবি এনে আপনি দিতে পারেন। ইভেন কন্টেন্ট গুলো কিন্তু আপনি লরেম ব্যবহার করেও ডামি কন্টেন্ট, ডামি পিকচার ব্যবহার করা যাবে। একেবারে ওর সঙ্গে 100% মিলানোর কোনো প্রয়োজন হবে না। জি, বুঝতে পারছি। এটা এক্ষেত্রে থেকে আমাদের হচ্ছে ব্যাকএন্ড থেকে কাজ করতে হবে? না 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 না, ব্যাকএন্ডের কোনো কাজ নাই, সব ফ্রন্ট এন্ড। কারণ আপনি তো ইউজ করতেছেন কি, শুধুমাত্র আপনাকে ইউজ করতে বলছে HTML, CSS এবং CSS এর ফ্রেমওয়ার্ক আর জাভাস্ক্রিপ্ট, নাথিং মোর। তাহলে আপনার যেহেতু PHP এর বিষয় নাই, তাহলে তো আপনাকে তো ব্যাকএন্ডে যাওয়ার কোনো সুযোগই নাই। লেভেল 3 আপনার ব্যাকএন্ডের জন্য না। জি জি, বুঝতে পারছি। জি, আর কারো প্রশ্ন আছে? এটা আমরা ফিজিক্যালি আমি করে দেখাবো, বা এখানেও আপনাকে করে দেখাবো, এখানেও আপনাকে আমি ডিটেইলস করে দেখাবো, ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি। এবার আরেকবার একটু বোঝার চেষ্টা করি। এই জিনিস নিয়ে আপনারা যারা অনেক এক্সপার্ট আছেন, দুই একজন এক্সপার্ট আপনারা একটু বলেন তো, অন্যদের একটু উৎসাহিত করা যায় কিনা। আপনারা অনেকে প্র্যাকটিক্যালি অনেক বেশি কাজ করেন,
ব্যাকএন্ডের কথা জানতে চেয়েছেন, উনি তো ব্যাকএন্ড নিয়ে কাজ করেন, আমি বুঝতে পারতেছি। সো আমাদের ওই পর্যন্ত লাগবে না। তো ফ্রন্ট এন্ড পর্যন্ত কি অনেক কিছু কঠিন বিষয় আছে? তেমন কোনো কঠিন মনে হয়? যারা একটু এই লাইনে অনেক কাজ করছেন তাদের দুই একজন একটু আমাকে কনসার্ন দেন, মতামত দেন। না, এখন এই জিনিসগুলা বিষয়গুলো হচ্ছে আসলে খুবই একদম বেসিক থেকে, রাইট। এখানে তেমন অনেক একদম হার্ড তেমন কোনো কিছু নাই। তো আমি ভাবছিলাম হচ্ছে এখানে রিঅ্যাক্ট ইউজ করা হবে, কিন্তু এখানে রিঅ্যাক্টও নাই, সিম্পল কোড জাভাস্ক্রিপ্ট যেটা আছে ওইটা দিয়েই করতে হচ্ছে, রাইট। ওই জন্য কিন্তু তো আশা করি আর HTML CSS যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপে নিয়ে আসলে ওটা রেসপন্সিভ, হেল্প নিয়ে করতে ওরা আপনাকে চেক করবে রেসপন্সিভ কিনা। তো রেসপন্সিভের জন্য আপনি বুটস্ট্র্যাপ নেন, আর কিছু লাগে না। আপনি একেবারে HTML CSS কোনো কমান্ডই আপনার ব্যবহার না করলেও চলবে। বুটস্ট্র্যাপ দিয়ে কপি করে দিলেই আর কিছু, ওই যে জাভাস্ক্রিপ্ট যেটা একটা কাজ আছে, দুটা কাজ আছে মাত্র জাভাস্ক্রিপ্টের, দেখবেন যে এনাফ। স্যার আপনি আমরা তো দেখছি স্যার অনেকদিন কাজ করতে কিছু কিছু জায়গায় স্যার একটু প্রবলেম হইতে পারে, আপনি একটু দেখায় দিন। পজিটিভলি আমি দেখায় দিই, সমস্যা সলভ হয়ে যাবে। আমি তো দেখায় দিবই, সেই জন্য তো আমি কনফিডেন্টলি বললাম যে আমি দেখায় দিব, এবং আমি দেখায় দেবো, আপনারা করবেন সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আর ওই 2 দিন তো একেবারে স্ট্রংলি আমি কাজ করে দেখাবো। সো আমি আর একটা কথা, এই যে স্যার হচ্ছে আমাদেরকে মোটামুটি যেগুলা কোশ্চেন, তারপর হচ্ছে ডেমো কোশ্চেন মোটামুটি যা যা দিবে, মোটামুটি আমার যতটুকু এতদিন ধরে আমার একটা এক্সপিরিয়েন্সের উপর আমি বলি, স্যার যেগুলো করাবে ওইগুলা থেকেই আমার মনে হচ্ছে ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, ম্যাক্সিমাম আসবে। এগুলা কিন্তু ওভারঅল সবকিছু নিয়ে কিন্তু স্যার এই যে ডেমো, তারপর হচ্ছে আমাদের রিটেন যেগুলো আছে, কিন্তু এগুলো আগের কোশ্চেন থেকেই কিন্তু এগুলো সবকিছু নেওয়া। স্যার কিন্তু সরাসরি কিন্তু কোশ্চেনটা শেয়ার করে নাই, কিন্তু স্যার কোশ্চেন থেকে যে যে জিনিসগুলো আছে জিনিসগুলো কিন্তু স্যার নিয়ে আসছে। আমি স্যার আমরা এরকম কয়টা কোশ্চেন, মানে আমি আপনাকে 3 থেকে 4 অ্যাট লিস্ট আমরা এরকম পড়াশোনা করব। হ্যাঁ, আমি 4টা সেট আপনাকে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে রিপিটেড আছে, একই জিনিস অন্যগুলো না রিপিটেড আছে, আলোচনা করাই দিব। টুলসগুলো আমাদের সাথে শেয়ার করলে বা পোস্ট করলে তাহলে আমরা কাল থেকে যেন স্টাডি করতে পারি, তাহলে ভালো হবে স্যার। আমরা তো ওই জন্যই এই যে অনলাইনে কাজ করতেছি, ওই জন্যই শেয়ার করার জন্য। হ্যাঁ, সবগুলো নিয়েই শেয়ার করব। জি স্যার। হ্যাঁ, আর ডেমোটা একবারে একটা প্রজেক্ট করে দেখাই দিলেই স্যার আমরা নিজেরাও প্র্যাকটিস করে আর একটু নিজেই জ্বালাই হয়ে গেলাম আর কি স্যার। শিওর, আমরা সেটাও এখান থেকেও করব, আর লাস্টে তো 2 দিন আমরা করবই। আমরা এখান থেকেই করে আমরা বের করে ফেলবো আপনাদের অবস্থান, আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা কনফিডেন্ট থাকেন যে আপনাদের এই ডেমোতে আটকাতে পারবে না। আমি আবারও বলছি, ডেমো আমার কাছে ছেড়ে দেন। রিটেনটার একটু প্র্যাকটিস করতে হবে, কারণ 2-1টা এদিক সেদিক হতেই পারে, তাই না? সব যে আপনি পাবেন। তারপরে আপনাকে আমি বলেছি যে আমি সেই লাইনেও কিছুটা দেখায় দিব। হ্যাঁ, W3 স্কুল থেকে ওইগুলো কিছু জিনিস দেখবেন, বেশি আমরা অনেকগুলো বলে দেবো। আর আপনাকে একটা জিনিস বলেছি, সিএসটা একটু কষ্ট করে ডাউনলোড করবেন, আর আমি দিয়ে দেবো লিঙ্কে। সিএসটা স্টাডি করে আমি দেখাইছি যে কোন অংশ আপনাকে পড়তে হবে। আপনাকে কোনো অবস্থাতে পুরো অংশ পড়তে হবে না, আপনাকে জাস্ট কোন অংশটুকু একটু দেখবেন, সেটাকে আমি মার্ক করে আবার দিব আপনাকে। জি স্যার। ওটা পড়তে হবে না, জাস্ট আপনি একবার দেখবেন, মানে ওই যে ওখানে আপনি বুঝতে পারবেন যে অন্য কিছু লাগবে কিনা। মানে এই যে আমি যেটুকু বলেছি যে আপনার HTML লাগবে, আপনার CSS লাগবে, আপনার ফ্রেমওয়ার্ক হিসেবে বুটস্ট্র্যাপ লাগবে, আর আপনাকে জাভাস্ক্রিপ্ট লাগবে। এই কয়টার বাইরে কোনো কিছু লাগবে না। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি স্যার, বলেন। জি স্যার। আচ্ছা স্যার, আমি যদি ফ্রন্ট এন্ড যদি একটু প্রজেক্ট যদি করে, হ্যাঁ, এখন ওনারা যদি রেসপন্সিভ করতে বলে, তো সেক্ষেত্রে আমি রেসপন্সিভ করার জন্য যদি টেলউইন ইউজ করি কি কোনো প্রবলেম হবে? নো প্রবলেম হবে না, টেলউইন ইউজ করতে পারবেন। তবে দুই একটা এসএসআর আছে অনেক সময় টেলউইন যদি না বলবে না, আশা করি আপনি টেলউইন পারলে আপনার জন্য এনাফ। কিন্তু আমি আপনাকে অ্যাডিশনালি ওই বুটস্ট্র্যাপটা একটু দেখায় দিব, দুটাই প্র্যাকটিসে রাখবেন। আচ্ছা আচ্ছা, অত আমি আমার কথা হচ্ছে মানে এখানে টেকনোলজি ইউজ করার ক্ষেত্রে কি মানে কোনো লিমিটেশন আছে কিনা ওইটাই? না, টেকনোলজির ব্যাপারে কোনো আপত্তি নাই, খালি একটা জায়গায় আপত্তি আছে, আপনি এআই ব্যবহার করতে পারবেন।
হ্যাঁ না শেয়ারিং বাট আমি যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মানে বা না ল্যাঙ্গুয়েজ বা যে অ্যাস্টেক যেগুলো না, ওটা তো ফ্রেমওয়ার্ক। টেলউইন্ড একটা ফ্রেমওয়ার্ক না, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। জি ইয়েস ওটা তো বলতেছে যে ফ্রেমওয়ার্ক ইউজ করা যাবে। জি জি কেউ যদি আপনাকে এটা গায়ের জোরে বলে সেটা হলো মানে আমি বলবো যে আসলে ইথিক্যালি সে পারফেক্ট না। স্যার আগামীকালকে কিছু প্র্যাকটিক্যাল দেখায়েন আমাদের, মানে ওকে শিওর, HTML এগুলো স্যার। ঠিক আছে, কালকে একটা ডেমো আপনাদেরকে দেখা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার মানে জি বলেন। স্যার স্যার যদি সময় থাকে জি তাহলে রিটেনের কিছু পরীক্ষার এক্সামিনেশনের এগুলো যদি একটু দেখা দিতেন স্যার আগামীকালকে। হ্যাঁ সেও দিব তো, আপনাকে তো আমরা বলেছি যে 4টা রিটেনের সবই দেখায় দিব, সবই দিব, বুঝছেন? আপনারাও একটু স্টাডি করবেন, আমি আপনাকে বুঝায় বলে দেব। স্যার পরীক্ষার কি আপনার কিনতে হবে আইএসটি-তে? হ্যাঁ পরীক্ষা, সরি বললাম এই যে পরীক্ষাটা এনআইএসবি এটা আপনাদের কেন্দ্রে আইএসটি-তে হবে? হ্যাঁ হ্যাঁ এটাই ডাবল আইএসটিতেই হবে। পরীক্ষার দিনে আপনাকে ফুল ডে প্রস্তুত থাকতে হবে, ওখানে আপনি নাস্তা করা, খাওয়া দাওয়া এভরিথিং যথাসময় পর্যন্ত আপনার রেজাল্ট না দিবে। এই সিবিটি সিস্টেমে হলো যেদিন আপনার অ্যাসেসমেন্ট হবে সেই দিনই আপনাকে রেজাল্ট দিবে, সেই দিনই আপনি জানতে পারবেন আপনি কম্পিটেন্ট কিনা। হ্যাঁ সরি স্যার। স্যার আমার একটা বিষয় জানা ছিল স্যার, আমি রামু কক্সবাজার থেকে আসবো তো স্যার, 12 তারিখ এখান থেকে রওনা দিব। তো দেখা গেছে যে 12 তারিখ 12:30টায় কক্সবাজার এক্সপ্রেসে আসবো স্যার, ঢাকা আসতেছে 10টা বেজে যাবে স্যার। এইদিকে কি থাকার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আছে আছে, আপনি জোবাইরের সঙ্গে কমিউনিকেট করেন, আপনি যদি ইয়ে করতে চান থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দেবে, দূরের থেকে আসলে কিভাবে করতে হবে সে বলে দিবে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, অসুবিধা নাই। ওখানে মানে একটা নমিনাল একটা থাকা খাওয়ার টাকা মানে পার ডে 300 টাকা নিতে পারে। এটা আমি বুঝতে পারতেছি, অসুবিধা নেই স্যার, কিন্তু ব্যবস্থা হলে মানে নিশ্চিন্তে থাকা গেলে। না না আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি খালি একটু আগে জোবাইর সাহেবের সঙ্গে যোগাযোগ করলে আপনি নামটা এন্ট্রি দিলেই ও আপনার জন্য ব্যবস্থা করে দিবে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের ঢাকাতে উপস্থিত থাকতে হবে কত তারিখে স্যার? আপনি 15 তারিখে হ্যাঁ 15 তারিখে যেহেতু আপনার ইয়ে হবে 13, 14, 15 3 দিন, 13, 14 2 দিন ওরিয়েন্টেশন, আর 15 আপনার অ্যাসেসমেন্ট। আপনি কোন জায়গায় থেকে আসবেন সজীব সাহেব? আমি স্যার খুলনা থেকে আসবো স্যার। ও খুলনায় কোথায় বাড়ি আপনার? খুলনা কুয়েট ভার্সিটি আমাদের আর কি প্রতিষ্ঠান লার্নিং, তো এটা এখান থেকে আমি আর কি রওনা দিব স্যার। তো সেই ক্ষেত্রেই বলতেছিলাম যে স্যার আমাদের কি মানে বৃহস্পতিবারে কি ওইখানে থাকতে হবে স্যার? থাকতে হবে না, থাকতে আপনি চাইলে থাকতে পারেন, না থাকতে চাইলে না থাকতে পারেন। বৃহস্পতিবার আপনার বৃহস্পতি আর শুক্র হলো 2 দিন হলো ওরিয়েন্টেশন, বুঝাইতে পেরেছি? শনিবার হলো আপনার অ্যাসেসমেন্ট। জি স্যার বুঝতে পারছি স্যার। আপনার অবস্থা বুঝে আমাদের সঙ্গে পরে কথা বলেন, আর কয়েকদিন কাজ করি, তারপরে কথা বলেন কিভাবে কাকে কোন কতখানি সাপোর্ট দিতে পারি আমরা সেটা বলবো। তখন আপনার ক্লাস করার মাধ্যমেই আপনি নিজেই বুঝতে পারবেন আপনার অবস্থান কি। তখন আপনি আমাদের সঙ্গে ওই জোবাইরের সঙ্গে কথা বললে কম বেশি কি করা যায় সেটা আমরা দেখব। ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমি কিন্তু ক্লোজ করবো আজকের মতন। স্যার আপাতত কোনো কোশ্চেন নাই আমাদের সাথে স্যার, এমসিকিউ কোশ্চেন গুলো শেয়ার করলে স্টাডি করতাম। ওকে ইনশাআল্লাহ, কথা কালকে আবার। স্যার আজকে ক্লাসের যে রেকর্ডিংটা স্যার এটা কি আমরা হোয়াটসঅ্যাপে পাবো স্যার? হ্যাঁ পাবেন, আমি চেষ্টা করতেছি, দেখি কোন ভাবে পারফেক্ট হয়, লিংক দিয়ে দেব। ঠিক আছে, কথা হবে তাহলে। আমি স্যার জি বলেন। আগামীকাল যে আমাদের অফলাইন যে ক্লাস আছে ইন্ডাস্ট্রিয়াল, এটা কি হবে? আগামীকালকে আপনারা যাদের কাজ করেছেন এর আগে
আপনারা এসে প্র্যাকটিস করবেন। আগামীকালকে আমি ব্যক্তিগতভাবে থাকবো না, তবে অনলাইনে আমি দেখাবো কাজ। ঠিক আছে, তাহলে আমি কি ক্লোজ করব? স্যার যদি বাসা থেকে প্র্যাকটিস করি তাহলে হবে না, আগের ক্লাসগুলো তো করেছে এজন্য বলছি। হ্যাঁ, প্র্যাকটিস করেন বাসা থেকেই, তো আমি বলতেছি যে বাসা থেকেই প্র্যাকটিস করলে কোনো সমস্যা নাই। না, কালকে আমাদের তো অফলাইন ক্লাস আছে, যদি ব্যস্ত থাকেন তাহলে আমরা বাসাতে প্র্যাকটিস করি। হ্যাঁ 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 হ্যাঁ, কালকে বাসাতে প্র্যাকটিস করেন। কালকে যেহেতু আমি থাকছি না, সেদিন আপনি বাসাতেই প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে, তাহলে আমি থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।